দণ্ড বা কাপল নিয়ে আমরা এখন জানবো এবং এটা নিয়ে জানার জন্য আমরা একটা বস্তুকে দেখি। খেয়াল করে দেখো, আমাদের এখানে একটা রড দেওয়া আছে। রডের একটা বিন্দু হচ্ছে এ, আরেকটা বিন্দু হচ্ছে বি। আমরা করলাম কি, এ এবং বি এই দুইটা ভিন্ন বিন্দুতে দুইটা সমান এবং বিপরীতমুখী বল প্রয়োগ করলাম, যাদের প্রত্যেকের মান হচ্ছে কি এফ করে। এবং এই বলগুলো কিন্তু একে অপরের সাপেক্ষে সবসময় একই পরিমাণ দূরত্বে থাকে, দ্যাট মিনস আর পরিমাণ দূরত্বে। তাই আমরা বলতে পারি এই দুটো বল হচ্ছে কি এন্টি প্যারালাল বল। এন্টি প্যারালাল বা বিপরীত সমান্তরাল বিষয়টা হচ্ছে কি, দুটো বল একে অপরের সাপেক্ষে বিপরীত দিকে কাজ করবে এবং তাদের মধ্যকার দূরত্ব অল টাইম সমান থাকবে। তাহলে যখন কোনো একটা বস্তুর মধ্যে যে কোনো দুইটা বিন্দুতে সমান এবং বিপরীতমুখী এবং অ্যান্টি প্যারালাল বল কাজ করে, তখন ওই দুটো বলের যুগলকে বলা হয় দণ্ড বা কাপল। তার মানে কাপল মানে হচ্ছে কি যুগল বা জোড়া। তো এখানে আমরা এই দুটো বলের জোড়াকে অবশ্যই দণ্ড বা কাপল বলতে পারি। এখন খেয়াল করো, আমি যদি এই দণ্ডের উপর বা এই রডের উপর যে কোনো একটা বিন্দু নিই সি, এবং এই বিন্দু বরাবর আমি যদি একই লাইনে দুইটা বল প্রয়োগ করি যাদের মান সমান এবং বিপরীতমুখী, ধরো আমাদের এখানে একটা মান হচ্ছে F1, আরেকটার মান হচ্ছে আমাদের F2, না F1, যেহেতু আমাদের দুইটা বলের মান সমান, তখন কিন্তু এরা দণ্ড বা যুগল হিসেবে কাজ করবে না। কেননা দণ্ড বা যুগল হিসেবে কাজ করতে হলে দুটো বলকে অবশ্যই কোনো একটা বস্তুর ভিন্ন দুইটা বিন্দুতে কাজ করতে হবে, তা না হলে হবে না। যেহেতু সি বিন্দুতে একই লাইন বরাবর দুটো বল কাজ করছে, তার মানে এরা কখনোই দণ্ড বা কাপল হবে না। তো দণ্ড বা কাপলের জন্য অবশ্যই কোনো একটা বস্তুর উপরে যে কোনো দুটো বিন্দুতে দুইটা বিপরীতমুখী সমান বল কাজ করতে হবে। এখন খেয়াল করো, আমাদের এখানে দুটো বলের মধ্যকার দূরত্ব হচ্ছে কি আর। তুমি আর বলতে পারো হচ্ছে এ বি যে রডটা ছিল এ রডের দৈর্ঘ্য হিসেবে বলতে পারো। তো যেটাই হোক না কেন, আমরা এখানে একটা নতুন জিনিস বের করব, যেটাকে বলা হয় মোমেন্ট অফ কাপল অথবা দণ্ডের ভ্রামক। তো ভ্রামক জিনিসটাকে নিয়ে তোমরা অনেক কিছু শুনেছ। আমরা জড়তা ভ্রামক সম্পর্কে জানি, তারপর হচ্ছে আরও বিভিন্ন ধরনের ভ্রামক সম্পর্কে জানি। তো এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে দণ্ডের ভ্রামক। দ্যাট মিনস দণ্ডের ভ্রামক বের করার জন্য সূত্রটা হচ্ছে কি, আমরা যে দুটো বল নিয়ে কোনো একটা কাপল বা দণ্ডে কাজ করছি তার মধ্যে থেকে যে কোনো একটা বলের মান নিব। দ্যাট মিনস আমি তার মধ্যে থেকে এফের মানটা নিলাম, ওর সাথে আমরা সিম্পলি গুণ করে দিব দুটো বলের মধ্যকার দূরত্বটাকে। দ্যাট মিনস আর হচ্ছে আমাদের এখানে দুটো বলের মধ্যকার দূরত্ব। তাহলে এফ ইন্টু আর মানে যা, এটা আসলে দণ্ডের ভ্রামক অথবা মোমেন্ট অফ কাপল হিসেবে গণ্য করা হয়। তো এই দণ্ডের যে ভ্রামকটা আছে এটা পজিটিভ হতে পারে এবং নেগেটিভও হতে পারে। কোন সময় হতে পারে আমি একটু বলি। তুমি এই ছবিতে দেখতে পাচ্ছ আমাদের এখানে বলটা আমরা এমনভাবে প্রয়োগ করেছি যাতে আমাদের এখানে যে রডটা আছে এই রডটা তার মধ্যবিন্দুকে কেন্দ্র করে ঘুরবে। দ্যাট মিনস আমাদের এখানে সি যদি হয় এই রডের মধ্যবিন্দু, তার মানে সিকে কেন্দ্র করে আমাদের এই টোটাল রডটা কিন্তু ঘুরতে থাকবে। কোন দিকে ঘুরবে? অবশ্যই এদিক বরাবর ঘুরবে, যেহেতু আমরা বলটা এভাবে প্রয়োগ করেছি। তো এদিক বরাবর যে ঘুরছে এই ঘূর্ণনটা কিন্তু ঘড়ি কাঁটার বিপরীতে, তাই না? তার মানে এটাকে আমরা এন্টি ক্লকওয়াইজ ঘূর্ণন বলতে পারি। একইভাবে আমি যদি বলের ডিরেকশন চেঞ্জ করে দিই, ধরো আমাদের একটা বল এই বিন্দুতে ওদিক বরাবর কাজ করে, সেম বলটা বি বিন্দুতে এদিক বরাবর কাজ করে, তখন কিন্তু আমাদের এখানে টোটাল রডটা ঘড়ি কাঁটার দিকে ঘোরা শুরু করবে। তার মানে সেটা হবে কি শুধুমাত্র ক্লকওয়াইজ ডিরেকশন। তো যখন আমরা বল প্রয়োগের ফলে বা কোনো একটা দণ্ড বা কাপলের ফলে কোনো একটা বস্তুকে ঘড়ি কাঁটার বিপরীত দিকে ঘোরাতে পারবো, তখন ওই দণ্ডের যে ভ্রামকটা থাকবে সেটার মানটা হবে পজিটিভ। তার মানে তখন আমরা মোমেন্ট অফ কাপল বা দণ্ডের ভ্রামকটাকে পজিটিভ ধরে নিব বা ধনাত্মক ধরে নিব। আর যখন আমরা কোনো একটা বস্তুর উপর দণ্ড বা কাপল প্রয়োগের ফলে বস্তুটা হচ্ছে ক্লকওয়াইজ ঘুরবে বা ঘড়ি কাঁটার দিকে ঘুরবে, তখন সেই বলের বা দণ্ডের যে ভ্রামকটা আছে সেটাকে নেগেটিভ ধরা হবে। তাহলে খুবই সিম্পল, আমাদের এখানে ছবির মধ্যে দেখতে পাচ্ছ এই টোটাল বস্তুটা কিন্তু ঘড়ি কাঁটার বিপরীতে ঘুরছে। সেজন্য আমাদের এই বস্তুর মধ্যে আমরা যেই দুটো বল নিয়ে দণ্ড বা কাপলটাকে ইউজ করেছি সেটা অবশ্যই ধনাত্মক কাপল হিসেবে কাজ করবে। তার মানে আমাদের এখান থেকে একটা বিষয় ক্লিয়ার যে কোনো একটা বস্তুর উপর দণ্ড বা কাপল অ্যাপ্লাই করলে অবশ্যই বস্তুর মধ্যে কিছু রোটেশন হবে বা ঘূর্ণন হবে। তাহলে দণ্ড বা কাপলের একটা ভালো বৈশিষ্ট্য হচ্ছে সেটা কোনো একটা বস্তুর মধ্যে রোটেশন বা ঘূর্ণন তৈরি করতে পারে। এখন যদি আমরা যে কোনো একটা বিন্দুতে, একটু আগে আমি দেখিয়েছিলাম, ধরো আমি সি বিন্দুতে বিপরীত দিক বরাবর দুইটা বল প্রয়োগ করলাম সমান ও বিপরীতমুখী, তখন কিন্তু ঘূর্ণন হবে না। তার মানে তুমি যদি কোনো একটা বস্তুর যে কোনো একটা নির্দিষ্ট বিন্দুতে বিপরীত দিক বরাবর দুইটা বল প্রয়োগ করো, কখনো কিন্তু তার মধ্যে ঘূর্ণন তৈরি হবে না। ঘূর্ণন কেবল তখনই তৈরি হবে যখন তুমি কোনো একটা বস্তুর ভিন্ন দুইটা বিন্দুতে সমান ও বিপরীতমুখী বল প্রয়োগ করো। এখন আমাদের দণ্ডের ভ্রামকে যেহেতু একটা রাশিমালা বা সূত্র দেখতে পাচ্ছি, তাহলে অবশ্যই দণ্ডের ভ্রামকের মাত্রাও থাকবে, এককও থাকবে। তাহলে চলো আমরা সেটা বের করি। আমরা প্রথমে ইউনিট বা মাত্রা বের করার চেষ্টা করি, একদম ইজি। তুমি দেখতে পাচ্ছ আমাদের মোমেন্ট অফ কাপল বা দণ্ডের ভ্রামক হচ্ছে বল গুণন
কোনো একটা নির্দিষ্ট দূরত্ব, তাই না? দুটো বলের মধ্যবর্তী দূরত্ব। তার মানে বলের একক হচ্ছে কি নিউটন, আর দূরত্বের একক হচ্ছে কি মিটার। তার মানে নিউটন মিটার হচ্ছে কি আমাদের দণ্ডের যেই ভ্রামকটা আছে সেটার ইউনিট হিসেবে বা একক হিসেবে কাজ করবে। এবং তুমি যদি মাত্রা বা ডাইমেনশন নিয়ে কাজ করো তাহলে সে মাত্রাটা কি হবে? অবশ্যই প্রথমে বলের মাত্রা গুণন দূরত্বের মাত্রা। বলের মাত্রা কি থাকে? ml t ইনভার্স 2 হিসেবে থাকে। তাহলে ml t ইনভার্স 2 এটা হচ্ছে বলের মাত্রা বা বলের ডাইমেনশন। ওর সাথে আমরা গুণ করব কাকে? লেন্থ বা দূরত্বের যে ডাইমেনশনটা আছে সেটাকে, এবং এটা আমরা এল দ্বারা প্রকাশ করি, যেহেতু এল দিয়ে আমাদের লেন্থ বোঝায়। তো আমরা যদি এই দুটো জিনিস গুণ করি আমরা এখানে পাবো সরাসরি এম এর উপর পাওয়ার হিসেবে পাবো 1, তার মানে এম হচ্ছে একটাই থাকবে, এল দুটো গুণ করলে স্কোয়ার হবে, আর টি আগের মতো ইনভার্স 2 থাকবে। তাহলে এম এর স্কোয়ার টি ইনভার্স 2 এটাই হচ্ছে আমাদের দণ্ডের যে ভ্রামকটা আছে সেটার মাত্রা। তো এখন আমরা যদি এই বি রডের মধ্যে যে কোনো একটা বিন্দুকে ফিক্সড ধরি, তাহলে আমরা যখন অপর বিন্দুতে বল প্রয়োগ করব তখন ওই ফিক্সড বিন্দুকে কেন্দ্র করে টোটাল বস্তুটা ঘুরতে থাকবে। দ্যাট মিনস তুমি ধরে নাও আমাদের এখানে এই বিন্দুটা সম্পূর্ণভাবে স্থির অবস্থায় আছে বা কোনো একটা দেয়ালের সাথে বা হুকের সাথে আটকে আছে। তার মানে এই বিন্দুটা হচ্ছে আমাদের এখানে ফিক্সড একটা বিন্দু। তো যখন আমরা বি বিন্দুতে বল প্রয়োগ করব তখন এই বিন্দুকে কেন্দ্র করে বি বিন্দুটা ঘুরবে বা সম্পূর্ণ দণ্ডটা আসলে এই বিন্দুকে কেন্দ্র করে ঘুরবে। তো সেক্ষেত্রে আমাদের নতুন যে দণ্ডের ভ্রামকটা তৈরি হবে সেটাকে আমরা বলের ভ্রামক বলি বা টর্ক বলি। তাহলে আমাদের এখনকার যে টপিকটা সেটা হচ্ছে বলের ভ্রামক কিংবা টর্ক। তো এটা বোঝার জন্য আমরা অ্যানিমেশনটা দেখে ফেলি। খেয়াল করে দেখো আমাদের এখানে আগের মতো করে রডটা আছে যার একটা প্রান্ত ছিল এ, এবং এই বিন্দুটা একদম ফিক্সড অবস্থায় কোনো একটা বস্তুর সাথে আটকানো, এবং আরেকটা বিন্দু হচ্ছে কি বি, এবং বি বিন্দুটা সম্পূর্ণ স্বাধীন অবস্থায় আছে। দ্যাট মিনস আমরা তাকে কোনো কিছুর সাথে আটকে রাখিনি। এখন আমি যদি বি বিন্দু বরাবর একটা বল প্রয়োগ করি নিচের দিকে বা এদিকে, তখন দেখতে পাচ্ছি সম্পূর্ণ বস্তুটা এই বিন্দুকে কেন্দ্র করে ঘুরছে। এখন আমি যদি এই বিন্দুর মধ্যে দিয়ে একটা অক্ষকে কল্পনা করি তাহলে এই অক্ষটাকে আমরা ঘূর্ণন অক্ষ বলতে পারি বা রেফারেন্স অ্যাক্সিস বলতে পারি, এবং এই অক্ষকে কেন্দ্র করে আমি দেখতে পাচ্ছি সম্পূর্ণ বস্তুটা কিন্তু সুন্দরভাবে ঘুরছে। তো যেহেতু আমরা এখানে অ্যাপ পরিমাণ বল প্রয়োগ করেছি তাহলে এখানে একটা ত্বরণও কাজ করবে, সেটা হচ্ছে এ পরিমাণ ত্বরণ, এবং এই এ পরিমাণ বল প্রয়োগ করার ফলে আমাদের সম্পূর্ণ বস্তুর মধ্যে একটা দণ্ডের ভ্রামক তৈরি হবে বা মোমেন্ট অফ কাপল তৈরি হবে, এবং এই দণ্ডের ভ্রামকটাকে আমরা বলি বলের ভ্রামক বা টর্ক, এবং টর্কটাকে বেসিক্যালি টাউ দিয়ে প্রকাশ করা হয়। তো এখন আমি যদি টাউ বা বলের ভ্রামকের মান বের করতে চাই তাহলে সেটা বের করার খুব সুন্দর একটা সিস্টেম হচ্ছে আমরা বলকে নিব প্রথমে, দ্যাট মিনস এই পরিমাণ বলের মানকে নিব, তারপরে যে অক্ষকে কেন্দ্র করে আমাদের এই বস্তুটা ঘুরছে সেই অক্ষ থেকে বলের যে লম্ব দূরত্বটা আছে সেটাকে গুণ করে দেব। তাহলে দেখো এই বিন্দুতে আমরা যে অক্ষটা এঁকেছি এই অক্ষের সাপেক্ষে আমি যদি একটা লম্ব টানি বল বরাবর, খেয়াল করো আমাদের এখানে বলটা কিন্তু এফ ছিল, তার মানে বলের অবশ্যই একটা দিক আছে। তাহলে বলের দিকের সাথে আমি যদি লম্ব টানি তাহলে আমাদের এতটুকু কোণ হবে কি 90 ডিগ্রি কোণ, এবং এই যে একটা লম্ব দূরত্ব দেখতে পাচ্ছি ঘূর্ণন অক্ষ থেকে বল পর্যন্ত, এটাকে আমরা ডি ধরতে পারি। তাহলে এই ডিটাকে আমি যদি বলের মানের সাথে গুণ করে দিই তাহলে সেটাই হবে আমাদের বলের ভ্রামকের মান বা টর্কের মান। তাহলে সবসময় মনে রাখবে কোনো একটা বস্তুর জন্য বলের ভ্রামকের যে মানটা থাকে বা টর্কের মানটা থাকে সেটা হচ্ছে বস্তুর উপর প্রয়োগকৃত বল এবং ঘূর্ণন অক্ষ থেকে ওই বলের যে লম্ব দূরত্বটা আছে সেটা। এটা কিন্তু অন্য কোনো দূরত্ব না, এটা সম্পূর্ণভাবে লম্ব দূরত্ব হতে হবে। এখন এই যে টর্কের বিষয়টা, টর্কের জন্য কি হয়, বেসিক্যালি কোনো একটা বস্তু ঘোরা শুরু করে। আর আরেকটা বৈশিষ্ট্য তুমি এখানে দেখতে পাচ্ছ, আমাদের এই টর্কের জন্য কিন্তু কেবলমাত্র একটা ফোর্স বা একটা বল কাজ করে, দুইটা বল কিন্তু কাজ করে না। আমরা যখন একটু আগে কাপল বা দণ্ড পড়ছিলাম তখন দেখতে পাচ্ছিলাম কোনো একটা বস্তুর দুই প্রান্তে দুইটা বিপরীতমুখী সমান অ্যান্টি প্যারালাল বল কাজ করছিল। বাট টর্ক যখন তৈরি হবে বা বলের ভ্রামক যখন তৈরি হবে তখন যে কোনো একটা প্রান্ত সম্পূর্ণভাবে ফিক্স থাকবে বা স্থির থাকবে, এবং অপর একটা প্রান্তের মধ্যে আমরা একটা মাত্র বল প্রয়োগ করব। এবং এটা শুধুমাত্র যে দণ্ডের মধ্যে কাজ করে তা না, আমরা যে বাসাবাড়িতে দরজা ইউজ করি বা ডোর যে ইউজ করি, ওপেন করি বা ক্লোজ করি, ওখানে কিন্তু সেম জিনিসটা কাজ করে। তুমি দেখতে পাচ্ছ আমাদের এখানে দরজাটা একটা নির্দিষ্ট অক্ষকে কেন্দ্র করে ঘুরছে। তাহলে আমাদের দরজার যেই নবটা আছে, নব না আসলে দরজার যে কপারটা আছে সেটাকে আমরা একটা ঘূর্ণন অক্ষ ধরতে পারি। তাহলে ওই অক্ষকে কেন্দ্র করে আমাদের দরজাটা সুন্দরভাবে ঘুরছে। কেন ঘুরছে? কারণ আমরা দরজার এই নব বরাবর একটা নির্দিষ্ট বল বা এফ প্রয়োগ করেছি। তাহলে যখন আমরা এরকম দরজার মধ্যে এই পরিমাণ বল প্রয়োগ করব তখন দরজাটা এই অক্ষকে কেন্দ্র করে ঘুরতে থাকবে। তো সেক্ষেত্রে আমরা এই ঘূর্ণন অক্ষ থেকে যদি প্রয়োগকৃত বলের মধ্যবর্তী একটা দূরত্ব দেখতে পাই, লম্ব দূরত্ব ডি, তাহলে অবশ্যই আমাদের এই দরজার জন্য টর্কের মান হবে কি এফ ইন্টু ডি। তাহলে সবসময় মনে রাখবে বলের ভ্রামক মানে হচ্ছে কি অবশ্যই দুটো জিনিসের গুণফল, একটা হচ্ছে প্রয়োগকৃত বল এবং আরেকটা হচ্ছে ঘূর্ণন অক্ষ থেকে সে বলের যে লম্ব দূরত্বটা আছে সেটা।
এবার আমরা বলের ভ্রামক বা টর্কের মাত্রা এবং একক বের করার চেষ্টা করব। তার জন্য আমাদের এখানে কাজ করবে এই সূত্রটা। খেয়াল করে দেখো, আমরা যদি এই সূত্রের দিকে তাকাই তাহলে আমি দেখতে পাচ্ছি টর্ক হচ্ছে দুইটা জিনিসের গুণফল। একটা হচ্ছে লম্ব দূরত্ব, আরেকটা হচ্ছে প্রয়োগকৃত বল। তার মানে আমি যদি এখানে ইউনিট বা একক লিখতে চাই তাহলে প্রথমে আমরা বলের একক লিখতে পারি, সেটা হচ্ছে নিউটন, এবং তারপরে লম্ব দূরত্বের একক লিখতে পারি, সেটা হচ্ছে মিটার। তো এখন নিউটন মিটার এটা হচ্ছে টর্কের একক, বাট এই এককটা হচ্ছে এসআই একক হিসেবে কাজ করবে বা এমকেএস একক হিসেবে কাজ করবে। এবং আমরা যদি আরেকটা এককের দিকে তাকাই সেটা হচ্ছে সিজিএস একক, সেটাও কিন্তু আমরা লিখতে পারি। তোমরা যেন বলের জন্য সিজিএস একক হচ্ছে কত, 9, এবং মিটার যেটা সেটা পরিবর্তন হয় সেন্টিমিটার হবে, কেননা দূরত্বের সিজিএস একক হচ্ছে কি সেন্টিমিটার। তার মানে আমরা এখন যে এককটা লিখেছি সেটা হচ্ছে সিজিএস একক বা সিজিএস ইউনিট। তার মানে এই দুইটা ইউনিট হচ্ছে আমাদের কাজ করে টর্কে প্রকাশ করার জন্য। এখন তুমি যদি ডাইমেনশন বের করতে চাও বা মাত্রা বের করতে চাও সেটাও বের করতে পারো। আমি একটু নিচে ছোট্ট করে দেখিয়ে দিই টর্কের ডাইমেনশনটা কী হবে। তো এখানে প্রথম ডাইমেনশনটা বসবে হচ্ছে বলের, আর তোমরা জানো বলের মাত্রা হচ্ছে ml T−2। ওর সাথে আমরা গুণ করব কাকে, দূরত্বের মাত্রা বা লম্ব দূরত্বের মাত্রাকে। আর দূরত্বের মাত্রা সবসময় এল হিসেবে বসে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই দুটো জিনিসকে যখন গুণ করা হবে তখন বসবে ml² T−2। তাহলে ml² T−2 এটাই হচ্ছে কি বলের ভ্রামকের মাত্রা অথবা টর্কের মাত্রা। এবং আরেকটা বিষয় খেয়াল করো, আমরা এখানে যে মাত্রা এবং এককটা লিখেছি এই দুটো মাত্রা এবং একক কিন্তু দণ্ড বা কাপল এদের সাথে সম্পর্কযুক্ত। তার মানে দণ্ড বা কাপল যেটা নিয়ে আমরা পড়েছিলাম কিছুক্ষণ আগে, ওটার জন্য মাত্রা এবং একক যেভাবে কাজ করে টর্কের জন্য বা বলের ভ্রামকের জন্য কিন্তু মাত্রা এবং একক সেম জিনিস কাজ করে। কিন্তু তাই বলে আমাদের বলের ভ্রামক বা টর্ক যে জিনিস দণ্ড বা কাপল সেই জিনিস না। কেননা আমরা টর্ক কখন পাই, যখন আমরা কোনো একটা বস্তুর একটা নির্দিষ্ট পয়েন্টকে ফিক্সড করে ফেলি এবং অপর পয়েন্টে বল প্রয়োগ করি তখন। এবং বলের ভ্রামক বা টর্কের মধ্যে কেবলমাত্র একটা বল অ্যাপ্লাই করা হয় বা প্রয়োগ করা হয়। বাট যখন আমাদের দণ্ড বা কাপল নিয়ে কাজ করব তখন এই সিস্টেমের মধ্যে দুইটা সমান বিপরীতমুখী এবং অ্যান্টি প্যারালাল বল ইউজ করা হয়। তার মানে বলের ভ্রামক এবং দণ্ড বা কাপলের মাত্রা ও একক একই হলেও তারা কিন্তু সেম জিনিস না, তারা সম্পূর্ণভাবে ভিন্ন জিনিস। তা এখন তাই যদি হয় তাহলে আমরা এখানে যে এই পরিমাণ বলটা দেখতে পাচ্ছি এটা একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে কাজ করছে, তাই না? কিন্তু আমরা যদি এই পরিমাণ বলটাকে ভিন্ন ভিন্ন অ্যাঙ্গেলে কাজ করাই তাহলে সবগুলো অ্যাঙ্গেলের জন্য কিন্তু বলের ভ্রামক কাজ নাও করতে পারে। তার মানে তুমি যদি বি বিন্দুর দিকে তাকাও, এই বি বিন্দুর মধ্যে দিয়ে আমি যদি ভিন্ন ভিন্ন ডিরেকশনে এই পরিমাণ বলটাকে অ্যাপ্লাই করি তাহলে সবগুলো ডিরেকশনের জন্য কিন্তু এই বস্তুটা ঘুরবে না, কিছু কিছু ডিরেকশনের জন্য এই বস্তুটা ঘুরবে। অথবা তুমি যদি দরজার নবের দিকে তাকাও, ধরো এটা হচ্ছে আমাদের দরজার নব বা এন, তুমি যদি দরজার নবের দিকে ভিন্ন ভিন্ন ডিরেকশনে বল প্রয়োগ করো তাহলে কিছু ডিরেকশনের জন্য দরজাটা ঘুরবে না। তো সেক্ষেত্রে আমাদের জানতে হবে আসলে কোন কোন বিষয়ের উপর আমাদের এই বলের ভ্রামকটা কাজ করে বা কোন কোন দিকে আমরা বল প্রয়োগ করলে সত্যিকার অর্থে কোনো একটা বস্তু একটা স্থির অ্যাক্সিসকে কেন্দ্র করে ঘুরবে। তো সেটা জানার জন্য চলো আমরা এখন দেখে ফেলবো যে কোন কোন বিষয়ের উপর আসলে টর্ক নির্ভর করে। তো প্রথম নির্ভরশীলতা হচ্ছে আমরা কতটুকু বল প্রয়োগ করব, তারপর এটা হচ্ছে আমরা ঠিক কোথায় বল প্রয়োগ করব, তারপর হচ্ছে ঠিক কত ডিগ্রি কোণে আমরা বল প্রয়োগ করব। তো এটা বোঝার জন্য আমরা তোমাদেরকে একটা ছবি দেখাই, খেয়াল করে দেখো আমাদের এখানে একটা রড বা দণ্ড দেখতে পাচ্ছ, যার এটা হচ্ছে এ বিন্দু আর এটা হচ্ছে বি বিন্দু। আমরা করেছি কি এই বিন্দুটাকে সম্পূর্ণভাবে ফিক্সড করে রেখেছি বা বলা যায় কোনো একটা দেয়ালের সাথে বা হুকের সাথে আটকে রেখেছি। তার মানে এই বিন্দুটা পুরোপুরি ফিক্সড অবস্থা আছে। এবং আমরা যদি বি বিন্দুতে একটা নির্দিষ্ট দিকে বল প্রয়োগ করি, ধরো বি বিন্দুতে থাকা এটা হচ্ছে আমাদের বি বিন্দু, তো এটাকে আমরা বি বিন্দু বললাম না। তো বি বিন্দুতে আমরা করলাম কি একটা নির্দিষ্ট বল প্রয়োগ করলাম এবং আমি নাম দিলাম এই বলটার নাম হচ্ছে এই পরিমাণ বল। তাহলে এই বল প্রয়োগ করার ফলে কিন্তু আমাদের এই বস্তুটা এই বিন্দুকে কেন্দ্র করে ঘুরতে পারে অথবা এই বিন্দু দিয়ে যে অক্ষটা গিয়েছে এই অক্ষকে কেন্দ্র করে ঘুরতে পারে। বাট এখানে আমরা যদি বলের মানটা বেশি পরিমাণ প্রয়োগ করি তাহলে আমাদের টর্কের মানটাও কি বেশি হবে, কারণ আমরা জানি টর্ক বা টাউ এই জিনিসটা হচ্ছে দুটো জিনিসের গুণফল, একটা হচ্ছে এফ আর একটা হচ্ছে ডি। খেয়াল করে দেখো আমি যদি এই ইকুয়েশনের দিকে তাকাই তাহলে এফের মানটা যদি আমি বাড়িয়ে দিই অবশ্যই আমাদের বলের ভ্রামক বা টর্কের মানটা বেড়ে যাবে। তার মানে কতটুকু বল প্রয়োগ করব এই কনসেপ্টের জন্য আমি যদি বলি তাহলে সেটা হচ্ছে এফের মানটা যদি বাড়ানো হয় তাহলে অবশ্যই টাউয়ের মানটা বাড়বে, আর এফের মানটা যদি কমানো হয় তাহলে অবশ্যই টাউয়ের মানটাও কি কমবে। তো এটা হচ্ছে আমাদের প্রথম শর্ত। এরপরে হচ্ছে কোথায় বল প্রয়োগ করব। কোথায় বল প্রয়োগ করব মানে হচ্ছে কি আমি এখানে কয়েকটা পয়েন্ট দিলাম, খেয়াল করে দেখো আমরা প্রথম পয়েন্টটা দিলাম হচ্ছে ধরো এখানে আমরা বি পয়েন্ট দিলাম
প্রথমে ধরো একদম ঘূর্ণনকের কাছাকাছি পয়েন্ট হচ্ছে বি ছিল, তারপর আমরা বি পয়েন্টটাকে আরেকটু সরালাম, ধরো এটার নাম দিলাম হচ্ছে বি2 পয়েন্ট, এটার নাম দিলাম হচ্ছে বি1 পয়েন্ট, তারপর আমি পয়েন্টটাকে আরেকটু সরালাম, এখানে ওর নাম দিলাম হচ্ছে আমি বি2 না, এটা হচ্ছে বি3 হবে, এবং লাস্টে যে পয়েন্টটা আমরা দেখতে পাচ্ছি এটাকে আমি ধরলাম হচ্ছে বি4 পয়েন্ট। তার মানে এভাবে আস্তে আস্তে আমি যদি ফাইনাল পয়েন্টটা দেখি যেটা হচ্ছে বি5, আমরা কিন্তু যে কোনো পয়েন্টের মধ্যে বা যে কোনো বিন্দুর মধ্যে বল প্রয়োগ করতে পারি। মজার বিষয় হচ্ছে তুমি কিন্তু এখানে দেখতে পাচ্ছ আমাদের এখানে একটা রাশি আছে, সেটা হচ্ছে ডিটা আসলে কিভাবে কাজ করে, সেটা হচ্ছে ঘূর্ণন অক্ষ থেকে শুরু করে যেই প্রয়োগকৃত বল আছে তার মধ্যবর্তী লম্ব দূরত্বটা হচ্ছে ডি। তার মানে তুমি যদি এখানে ডিটা আঁকতে চাও বা ডিটাকে যদি দেখাতে চাও, তাহলে তুমি দেখতে পাচ্ছ ঘূর্ণন অক্ষ থেকে শুরু করে আমি যদি প্রয়োগকৃত বল এফের উপর একটা লম্ব টানি, তাহলে এই লম্ব দূরত্বটাই হচ্ছে ডি হিসেবে কাজ করে। তাহলে আমি একটু দেখাচ্ছি তোমাকে, এই হচ্ছে আমি মোটামুটি একটা লম্ব টানলাম। তাহলে ঘূর্ণনকের সাপেক্ষে আমরা প্রয়োগকৃত বলের উপর যখন লম্ব টানবো তখন ওই দূরত্বটা আমাদের ডি হিসেবে কাজ করে। এখন আমি যদি তোমাদেরকে দেখাই যে আমাদের ফোর্সটা কেবলমাত্র বি1 পয়েন্ট দিয়ে কাজ করছে, তার মানে আমরা বি1 পয়েন্টের মধ্যে এরকম একটা বল অ্যাপ্লাই করলাম। তো সেক্ষেত্রে আমি যদি ঘূর্ণনক্ষ থেকে একটা নির্দিষ্ট লম্ব দূরত্ব আঁকতে চাই, তখন তার মানটা কিন্তু আগের ডি এর চেয়েও কম হবে, তাই না? যেমন আমি তোমাদেরকে দেখাতে পারি যে বি1 বিন্দু দিয়ে আমরা যেই ফোর্স লাইনটা আঁকলাম সেটা যদি ঘূর্ণন অক্ষ থেকে লম্ব আকারে আঁকি, তাহলে দেখতে পাচ্ছ আমাদের এখানে ডি1 এর মান থেকে অনেক ছোট, কার তুলনায় তুমি এটাকে ডি4 ধরতে পারো, যেহেতু বি4 পয়েন্ট দিয়ে করেছি এটা। তার মানে এক্ষেত্রে তুমি দেখতে পাচ্ছ ডি1 এর মানটা অবশ্যই অনেক ছোট ডি4 এর চেয়ে। আর ডি1 যদি ছোট হয় অবশ্যই সেক্ষেত্রে টাওয়ার মানটা কী হবে, ছোট হবে। তার মানে টাও1টা অবশ্যই টাও4 এর চেয়ে ছোট হবে। তার মানে আমরা বুঝতে পারলাম যখন আমরা ঘূর্ণন অক্ষ থেকে খুব কাছাকাছি অবস্থানে বল প্রয়োগ করব তখন টর্কের মানটা কমে যাবে, এবং ঘূর্ণন অক্ষ থেকে যদি আমরা দূরে বল প্রয়োগ করি তাহলে অবশ্যই টর্কের মানটা বেড়ে যাবে। তারপরে যে বিষয়টা আছে সেটা হচ্ছে আসলে আমরা কত কোণে বল প্রয়োগ করব। দেখো তো আমরা এখানে যে এই পরিমাণ বল প্রয়োগ করেছি এটার কিন্তু অবশ্যই দুইটা উপাংশ কাজ করে, তাই না? একটা উপাংশ কাজ করে হচ্ছে লম্ব বরাবর, আরেকটা উপাংশ কাজ করে হচ্ছে একদম ভূমি বরাবর বা অনুভূমিক বরাবর। তো এখন আমি ধরে নিলাম ভূমি বরাবর যে উপাংশটা কাজ করে তার সাপেক্ষে আমাদের এই বলের যে কোণটা সেটা হচ্ছে কত ধরতে পারি, থিতা ধরতে পারি। তার মানে আমাদের এখানে বলের যে মানটা থাকবে সেই উপাংশটা থাকবে এফ কস থিতা, এবং লম্ব বরাবর আমাদের যে বলের উপাংশটা থাকবে তার মান থাকবে কি এফ সাইন থিতা। তাহলে দেখতে পাচ্ছ যে কোনো একটা বলকে আমরা যদি প্রয়োগ করি কোনো একটা দণ্ডের স্বাধীন প্রান্তে, দ্যাট মিনস বি বিন্দুতে, তখন অবশ্যই তার দুইটা উপাংশ থাকে, এবং ওর মধ্যে থেকে দেখো একটা উপাংশের কিন্তু কোনো কাজ নেই। কোনটার কোনো কাজ নেই? এফ কস থিতা, এটার কোনো কাজ নেই। কেননা তুমি যদি আমাদের এই দণ্ড বরাবর কোনো একটা বলকে অ্যাপ্লাই করো তাহলে সেই বলটা কিন্তু কখনোই এই দণ্ডকে ঘোরাতে পারবে না। বাট তুমি দেখতে পাচ্ছ এফ সাইন থিতা যেটা, এটা কিন্তু খুব সহজেই দণ্ডটাকে ঘোরাতে পারবে। তাহলে তুমি স্পষ্ট দেখতে পাচ্ছ যে আমরা যদি এখানে মোটামুটি দণ্ডের মধ্যে যে দূরত্বটা আছে তুমি ধরে নাও এই হচ্ছে আমাদের দণ্ডের দূরত্ব, এবং আমরা এই দূরত্বটাকে মোটামুটি আর হিসেবে ধরি, তাহলে আর এর মানটা কতটুকু? টোটালটা হচ্ছে আমাদের আর এর মান। দ্যাট মিনস এ থেকে শুরু করে একদম লাস্ট পয়েন্টে যে বি বিন্দুটা আছে একদম এতটুকু পর্যন্ত কি আর, এবং এটাকে আমরা কি বলে থাকি? এটাকে আমরা আর্ম বলে থাকি, দ্যাট মিনস বাহু বলে থাকি, কোনো একটা দণ্ডের বাহু বলে থাকি। তো যাই হোক, তো যদি আমরা দণ্ডের দৈর্ঘ্য বরাবর বল প্রয়োগ করি তাহলে সেই বলটা দ্যাট মিনস এফ কস থিতা কখনোই দণ্ডটাকে ঘোরাতে পারে না। বাট আমরা যদি দণ্ডের সাথে মোটামুটি লম্ব বরাবর একটা বল প্রয়োগ করি তাহলে সেটাই কিন্তু খুব সুন্দরভাবে সম্পূর্ণ রডটাকে ঘোরাতে পারবে। তার মানে আমাদের এখানে থিতা জিনিসটা হচ্ছে কি? থিতা জিনিসটা হচ্ছে মোটামুটি এই রড এবং প্রয়োগকৃত বলের মধ্যবর্তী কোণ। তাহলে এই কোণের মানটা যখন বাড়তে বাড়তে একটা সময় 90 ডিগ্রির মতো চলে আসবে, দ্যাট মিনস এই যে এখানে হচ্ছে টোটালটা 90 ডিগ্রি, তখন হচ্ছে সবচেয়ে ভালো ঘুরতে পারবে দণ্ডটা। বা আমাদের থিতা মানটা যদি একদম 0 ডিগ্রি চলে আসে তখন কিন্তু এফ কস থিতা বরাবর আমাদের বলটা কাজ করবে, এবং সেক্ষেত্রে আমরা দণ্ডকে ঘোরাতে পারবো না। তাহলে আমরা এখানে একটা কোণের রেঞ্জ পেলাম, সেটা হচ্ছে থিতার মানটা যদি কোনোভাবে 0 চলে আসে তাহলে আমি বলতে পারি আমাদের এখানে দণ্ডটা কখনোই ঘুরবে না, তার মানে নো রোটেশন। এবং যদি আমাদের থিতার মানটা কখনো 90 ডিগ্রি হয়ে যায়, দ্যাট মিনস দণ্ডের সাপেক্ষে একদম 90 ডিগ্রি কোণে যদি কোনো একটা বল কাজ করে তখন খুব ভালোভাবে সেটা ঘুরতে পারবে বা গুড রোটেশন হবে। এবং 0 ডিগ্রির থেকে যে কোনো একটা বড় পরিমাণ কোণেও তুমি যদি বল প্রয়োগ করো তারপরে কিন্তু আমাদের এই দণ্ডটা ঘুরবে। তার মানে 0 ডিগ্রি যদি হয় তাহলে ঘুরবে না, নো রোটেশন। বাট সেটা যদি 0 থেকে একটু বড় হয় তাহলে কিন্তু ঘুরবে। এবং আরেকটা মজার বিষয় হচ্ছে কি, তুমি যদি আরেকটাভাবে বল প্রয়োগ করে খেয়াল করে দেখো, আমি যদি এফ কস থিতার ঠিক বিপরীত দিকে
দণ্ড বরাবর বা বলা যায় ঘূর্ণন অক্ষ বরাবর একটা বল প্রয়োগ করি তখনও কিন্তু দণ্ডটা ঘুরবে না। এবং আমি যখন এই বরাবর একটা বল প্রয়োগ করব তখন আলটিমেটলি তুমি দেখতে পাবে আমাদের থিতার মানটা কত চলে আসবে, 180 ডিগ্রি চলে আসবে। তার মানে আমি যদি সম্পূর্ণভাবে 180 ডিগ্রি কোণে বা বলা যায় এই বিন্দুগামী কোনো একটা বল প্রয়োগ করি দণ্ডের মধ্যে, তখনও কিন্তু এই দণ্ডটা ঘুরবে না বা এই রডটা ঘুরবে না। তার মানে আমরা এখানে থিতার মান দুইটা পাই আসলে। একটা হচ্ছে থিতার মান 90 ডিগ্রি, না 90 না 0 ডিগ্রি, এবং আরেকটা হচ্ছে আমাদের এখানে 180 ডিগ্রি। এই দুটো মানের জন্য কখনোই কোনো একটা রড ঘুরে না। তাহলে এই বিষয়টা তোমাদেরকে মনে রাখতে হবে। তো যারা বিষয়টা ধরতে পারেনি তাদেরকে আরও একবার ছোট্ট করে বলছি, দেখো অ্যাপ কস্তিতে কিন্তু কাজ করে একদম 0 ডিগ্রি বরাবর, তাই না? তার মানে যখন কোনো একটা বল ঠিক এদিকে কাজ করবে সেটা কি 0 ডিগ্রি। তার মানে আমি যদি একটু বলি এফ কস্তিতার দিক বরাবর কোনো একটা বল প্রয়োগ করলে সেক্ষেত্রে আমাদের বলের সাপেক্ষে দণ্ডের যে কোণটা আছে বা এবির যে কোণটা আছে সেটা হচ্ছে 0 ডিগ্রি। ঠিক তার বিপরীতে আমি যদি 180 ডিগ্রি ঘুরি এবং তখন কিন্তু আমরা এরকম একটা বল পাবো, যে বলটা একদমই কি বরাবর কাজ করবে, এই অক্ষ বরাবর কাজ করবে। তার মানে অবশ্যই সেক্ষেত্রে থিতার মানটা কী হবে, 180 ডিগ্রি হবে। তার মানে 0 ডিগ্রি এবং 180 ডিগ্রি এই দুটো কোণে যদি আমি কোনো একটা বলকে কাজ করাই এই বি দণ্ডের সাপেক্ষে, তাহলে কখনোই কিন্তু ওই দণ্ডটা ঘুরবে না। তারপর তোমাদেরকে এটার জন্য একটা ছোট্ট অ্যানিমেশন দেখাই। খেয়াল করে দেখতে পাচ্ছ আমাদের এখানে এই বিন্দুটা হচ্ছে একদম ফিক্সড, আর এটা হচ্ছে আমাদের এখানে বি বিন্দু। তো আমি বি বিন্দুতে কী করেছি, একদম 90 ডিগ্রি বরাবর সুন্দরভাবে একটা বল প্রয়োগ করেছি। এবং এই 90 ডিগ্রি বরাবর বলটা আমরা নিচের দিকেও প্রয়োগ করতে পারি অথবা আমরা উপরের দিকেও প্রয়োগ করতে পারি, কোনো সমস্যা নেই। যেভাবে প্রয়োগ করি না কেন তখন আমাদের এই বস্তুটা সম্পূর্ণভাবে ঘুরবে বা খুব সুন্দরভাবে রোটেট করবে। আর আমাদের এখানে যে দৈর্ঘ্যটা দেখতে পাচ্ছ এল, এটা আসলে আমাদের ফিক্সড যে পয়েন্টটা আছে বা ফিক্সড যে অ্যাক্সিসটা আছে বা অক্ষটা আছে সেখান থেকে বলের প্রয়োগ বিন্দুর লম্ব দূরত্ব হিসেবে কাজ করে। তার মানে এই জায়গাটাতে তুমি একটা ছোট্ট কোণ দেখতে পাচ্ছ, এই কোণটা অবশ্যই 90 ডিগ্রি হিসেবে কাজ করবে। তাহলে সবসময় মনে রাখবে আমাদের এখানে তিনটা বিষয়ের উপর টর্ক বা বলের ভ্রামক কাজ করে। আমরা যদি বেশি পরিমাণ বল প্রয়োগ করি টর্ক বেশি পাবো, কম পরিমাণ বল প্রয়োগ করলে টর্ক কম পাবো। তারপর কোথায় বল প্রয়োগ করব, অবশ্যই আমরা দূরবর্তী স্থানে বল প্রয়োগ করব। দ্যাট মিনস আমরা স্থির কোনো একটা অ্যাক্সিস বা অক্ষ থেকে বা বিন্দু থেকে যত দূরে বল প্রয়োগ করব তত আমাদের জন্য কোনো একটা বস্তুকে ঘোরানো সোজা হবে। এবং একই সাথে আমরা কত ডিগ্রি কোণে বল প্রয়োগ করব সেটাও কিন্তু আমরা এখানে দেখেছি। তাই যদি হয়ে থাকে তাহলে চলো এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে টর্কের সূত্র বের করা বা ফর্মুলা বের করার চেষ্টা করব। টর্কের সূত্র বের করার জন্য আমরা একটা ছবি দেখি। খেয়াল করে দেখো আমাদের এখানে একটা বস্তু বসে আছে, সেই বস্তুটার ও বিন্দুর সাপেক্ষে ঘুরছে। তার মানে ও বিন্দু দিয়ে আমরা একটা অক্ষ টানতে পারি যেটাকে আমরা রোটেশন অ্যাক্সিস বলতে পারি বা ঘূর্ণন অক্ষ বলতে পারি। তাহলে ও বিন্দুটা আমাদের এখানে ফিক্সড একটা বিন্দু হিসেবে রয়েছে। আমি ধরে নিলাম আমাদের ও বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে মূল বিন্দুর স্থানাঙ্ক। তার মানে ও বিন্দুর সাপেক্ষে আমি যদি পি বিন্দুর দিকে তাকাই তাহলে অবশ্যই সেখানে একটা অবস্থান ভেক্টর কাজ করবে আর। এবং আমরা করেছি কি পি বিন্দুর মধ্যে একটা বল প্রয়োগ করেছি এবং ওই বল প্রয়োগ করার ফলে আমাদের ও বিন্দুকে কেন্দ্র করে বা ও বিন্দুতে অঙ্কন করা কোনো একটা রোটেশন অ্যাক্সিসকে কেন্দ্র করে এই বস্তুটা ঘুরতে থাকবে। তো তুমি যখন পি বিন্দুতে এ পরিমাণ বলটা প্রয়োগ করবে তুমি দেখতে পাচ্ছ সেই বলটা অবস্থান ভেক্টরের সাপেক্ষে ফাই পরিমাণ কোণ করে থাকে। তার মানে অবশ্যই অবস্থান ভেক্টর বরাবর এই বলের একটা উপাংশ কাজ করবে এবং তার সাথে লম্ব বরাবর বলের আরেকটা উপাংশ কাজ করবে। তো আমরা এই উপাংশের মান ধরতে পারি এফ কস ফাই এবং লম্ব বরাবর যে উপাংশটা আছে সেটাকে ধরতে পারি এফ সাইন ফাই। তো এখন আমাদের টার্গেটটা হচ্ছে বলের ভ্রামক বের করা বা টর্কের মানটা বের করা। তো সেটা বের করার জন্য আমরা কি করতে পারি, আমরা এখানে পি বিন্দুটাকে পেছনে বর্ধিত করতে পারি এফ পরিমাণ বলের বিপরীত দিকে। তখন আমরা এখানে এরকম একটা লাইন পাবো এবং ও বিন্দু থেকে ওই বর্ধিত করা লাইনের উপর আমরা একটা লম্ব টানতে পারি। তার মানে এখানে আমাদের 90 ডিগ্রি কোণ কাজ করবে। তার মানে এই ছোট্ট জায়গাটাতে একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে। যে সমকোণী ত্রিভুজের মধ্যে দেখতে পাচ্ছি উপরে থাকে এই কোণটা আমাদের ফাই কোণের সমান। দ্যাট মিনস এই দুটো কোণ হচ্ছে কি একে অপরের সাপেক্ষে বিপ্রতীপ কোণ হিসেবে কাজ করে। এখন খেয়াল করো তাহলে আমরা এখানে অবস্থান ভেক্টরের দুইটা উপাংশ পাচ্ছি, একটা হচ্ছে এই বরাবর কাজ করবে আরেকটা হচ্ছে নিচ বরাবর কাজ করবে। তাহলে এই বরাবর যে অবস্থান ভেক্টরের উপাংশটা কাজ করবে সেটা হচ্ছে আর কস ফাই, যেহেতু ফাই পরিমাণ কোণ পর এটা হয়েছে। আর নিচের দিকে যে উপাংশটা কাজ করবে সেটার মান হবে কি অবশ্যই আর সাইন ফাই, যেহেতু সেটা 90 ডিগ্রি কোণ হিসেবে ছিল আমাদের কস ফাইয়ের সাপেক্ষে। তাই যদি হয় তাহলে আমরা অবস্থান ভেক্টরের দুইটা উপাংশ বের করেছি। এখন আমি তোমাদেরকে দেখাই যে আমরা যদি এখানে এফ বলটার এই পার্টটা লিখে ফেলি আগের মতো, ধরো এটা ছিল কি এফ কস ফাই, আরেকটা পার্ট ছিল কি এই বরাবর, তাই না? এটা ছিল কত এফ সাইন ফাই। তো এটা লেখার পর আমি তোমাদেরকে বলবো যে এখান থেকে কীভাবে টর্কটা বের করতে হয়। তাহলে এটা ছিল আমাদের এখানে এফ সাইন ফাই। আমরা টর্ক বা টাউ বের করার একটা সূত্র জানি। সূত্রটা কি ছিল, টাউ বা টর্ক
বা বলের ভ্রামক ইজ ইকুয়াল টু আমরা কোনো একটা পয়েন্টে যে বল প্রয়োগ করেছি কোনো একটা বস্তুর উপর সে বলের মান এবং ঘূর্ণন অক্ষ থেকে বা ফিক্সড ওই পয়েন্ট থেকে বলের যে লম্ব দূরত্ব ছিল তার গুণফল, দ্যাট মিনস এফ ইন্টু ডি, তাই না? তো এখন আমরা এখানে ডি এর মানটা কোথায় পাবো? ডি এর মানটা পাওয়ার জন্য আমরা এখানে আরেকটা ছবি দেখি। খেয়াল করে দেখো, আমরা কিন্তু সেম ছবিটা এঁকেছি, বাট এখানে একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনের মাধ্যমে এঁকেছি, যেখানে এটা হচ্ছে এক্স অক্ষ, উপরে হচ্ছে কি ওয়াই অক্ষ, আমাদের এই জায়গাটা হচ্ছে কি পি বিন্দু। তার মানে আগের মতো করে কিন্তু আমরা পি বিন্দুতে একটা বল প্রয়োগ করেছি, এ পরিমাণ বল। তো এখানে আমাদের এতটুকু যে অংশটা এটা আগের মতো থাকবে হচ্ছে আর কস ফাই, এবং নিচে যে অংশটা থাকবে এটা থাকবে কি আর সাইন ফাই। এবং তুমি দেখতে পাচ্ছ আর সাইন ফাই মানে হচ্ছে যা, ডি এর মানও কি তা, ডি মানে হচ্ছে কি লম্ব দূরত্ব। তো কিভাবে এটা ডি হলো সেটা আমি একটু দেখাই। তুমি দেখতে পাচ্ছ আমাদের এখানে এই পরিমাণ বল কিন্তু আমরা চাইলে নিচের দিকে এখানে টানতে পারি, তাই না? কারণ আমরা জানি কোনো একটা ভেক্টরকে দিকের পরিবর্তন না করে যে কোনো দিকে সরানো যায়। তার মানে এই পরিমাণ বলটাকে আমরা চাইলে নিচে এই বিন্দুতে আঁকতে পারি। তাহলে তুমি তখন দেখতে পাবে এই পরিমাণ বল থেকে শুরু করে আমাদের লম্ব বরাবর একটা দূরত্ব কাজ করছে ও বিন্দু থেকে, যেখানে ও বিন্দু হচ্ছে কি একটা ঘূর্ণন অক্ষের মধ্যে বসে আছে। তার মানে ও বিন্দু থেকে আমাদের এই পরিমাণ বলের মধ্যকার যে লম্ব দূরত্ব সেটাই কি ডি হিসেবে কাজ করে। আর এখানে ডি এর মানটা হচ্ছে কি সাইন ফাই, দ্যাট মিনস আর ইন্টু সাইন ফাই। তাহলে আমরা এখানে এই সূত্রটাকে মডিফাই করতে পারি। এফের বদলে আমরা লিখতে পারি, এফ না, আমরা এখানে ডি এর বদলে লিখতে পারি আর সাইন ফাই। তারপর এটাকে আমরা আরেকটু মডিফাই করতে পারি, আর ইন্টু এফ ইন্টু সাইন ফাই, দ্যাট মিনস আরটাকে আমরা প্রথমে আনতে পারি। দেখো তো এখানে এফ সাইন ফাই এটা আসলে কি? এটা হচ্ছে আমাদের প্রয়োগকৃত বলের লম্ব বরাবর উপাংশ। তার মানে তুমি দেখতে পাচ্ছ আমাদের এতটুকু অ্যাঙ্গেল কি ছিল, 90 ডিগ্রি ছিল, যেটা এফ কস ফাইয়ের সাপেক্ষে 90 ডিগ্রি হিসেবে কাজ করতো। তার মানে এফ বলের দুইটা উপাংশ আছে, একটা হচ্ছে অনুভূমিক বরাবর উপাংশ যেটা হচ্ছে এফ কস ফাই, আর একটা হচ্ছে উলম্ব বরাবর বা লম্ব বরাবর উপাংশ সেটা হচ্ছে এফ সাইন ফাই। তাহলে এই এফ সাইন ফাইটাকে আমরা এফ পারপেন্ডিকুলার সাইন দিয়ে প্রকাশ করতে পারি। তাই যদি হয়ে থাকে তাহলে আমরা সূত্রের মধ্যে এই জিনিসটা লিখতে পারবো, প্রথমে আর থাকবে, তারপর হচ্ছে এফ পারপেন্ডিকুলার সাইন থাকবে। তাহলে এখান থেকে কিন্তু আমরা টর্কের নতুন একটা ডেফিনেশন শিখতে পারি। তাহলে টর্কের নতুন ডেফিনেশনটা হচ্ছে কি, যখন কোনো একটা স্থির বিন্দুকে কেন্দ্র করে কোনো একটা বস্তু ঘুরবে এবং যখন আমরা অন্য কোনো একটা বিন্দুতে বল প্রয়োগ করব, তখন ওই বলের উলম্ব বরাবর উপাংশের সাথে আমি যদি ওই বিন্দুর অবস্থান ভেক্টরটাকে গুণ করি তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে কি টর্ক। তাহলে আমাদের টর্ক বা টাউয়ের মানটাই হচ্ছে কি আর ইন্টু এফ পারপেন্ডিকুলার। তো এখন খেয়াল করো, আমরা এখানে আরেকটা ছোট্ট অংশ নিয়ে কাজ করতে পারি, সেটা হচ্ছে অনেকটা এরকম। তুমি দেখতে পাচ্ছ আমাদের এখানে আর ইন্টু এফ ইন্টু সাইন ফাই দেওয়া, তাই না? এখন যদি দুটো ভেক্টরকে আমরা ক্রস গুণ করি তখন কিন্তু এরকম একটা মান আসে। ধরো এ হচ্ছে একটা ভেক্টর, বি হচ্ছে আরেকটা ভেক্টর, তাদেরকে আমরা ক্রস গুণ করলাম, তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে ধরো থিতা। তাই যদি হয় তাহলে ক্রস গুণ করলে আমরা কি পাবো? অবশ্যই এ বি সাইন থিতা পাবো। এটা হচ্ছে ওই ক্রস গুণনের মান, এবং ওর সাথে একটা ডিরেকশন ভেক্টর বা দিক ভেক্টর পাবো যেটাকে আমরা ইটা দিয়ে প্রকাশ করি। তাহলে এখানেও কিন্তু আমাদের যে মানটা এসেছে এটা কিন্তু ক্রস গুণফলের মান হিসেবে এসেছে। তাহলে আমি বলতে পারি আমাদের এখানে আলটিমেটলি আর ক্রস এফ এই ভেক্টরটা কিন্তু কাজ করে। কখন কাজ করবে? যখন আমরা টোটালটাকে ভেক্টর হিসেবে ধরবো। তার মানে টাউ কি একটা ভেক্টর রাশি বা বলের ভ্রামক কি একটা ভেক্টর রাশি হিসেবে যখন কাজ করবে তখন। তার মানে আমরা টাউ বা টর্কের আরও একটা ডেফিনেশন এখান থেকে পেয়ে যাই, সেটা হচ্ছে কি কোনো একটা বস্তুর মধ্যে প্রয়োগকৃত বল এবং কোনো একটা বস্তুর ওই বিন্দুর অবস্থান ভেক্টরের যে ক্রস গুণফল হয় সেটাকে আমরা কি বলি? টর্ক বলি বা বলের ভ্রামক বলি। তো এখন আমরা উপরে যে অংশটুকু পেয়েছি এটা কিন্তু একটা মান হিসেবে কাজ করে। কেন আমি একটু বলছি, দেখো আর ইন্টু এফ মানে আর ক্রস এফ, এটাকে আমি যদি ভাঙাই তাহলে আমরা পাবো আর এফ সাইন ফাই, যেখানে আর এবং এফের মধ্যবর্তী কোণ হিসেবে কাজ করবে কি ফাই, এবং তারপরে একটা ইটা দিতে হবে যেটাকে আমরা বলি ডিরেকশন ভেক্টর বা দিক ভেক্টর। তার মানে টর্ক অবশ্যই একটা ভেক্টর রাশি যার মানও আছে দিকও আছে। তা আমাদের এখন মানটা যদিও জেনে ফেলেছি, দ্যাট মিনস আর এফ সাইন ফাই, বাট দিকের মানটা কিন্তু এখন জানতে পারছি না। তাহলে আমরা এখন যেটা দেখবো সেটা হচ্ছে এই টর্কের দিক কোন দিকে কাজ করে সেটা। আর তুমি তো জানো যে যখন দুইটা ভেক্টরকে ক্রস গুণ করা হয় তখন ওই দুইটা ভেক্টর যে সমতলে থাকে বা যে প্লেনে থাকে তাদের সাথে লম্বভাবে কিন্তু তাদের ভেক্টর গুণফলটা দিক হিসেবে কাজ করে। তার মানে আমরা যদি তোমাদেরকে একটা ছবি দেখাই, খেয়াল করে দেখো, আমরা এখানে আগের মতো করে একটা দণ্ড পাচ্ছি যার এই বিন্দুটা হচ্ছে ফিক্সড, এই বিন্দুতে হচ্ছে একদম স্থির অবস্থা আছে, আর বি বিন্দুটা হচ্ছে একদম স্বাধীন অবস্থা আছে। আমরা এখন বি বিন্দুতে একটা বল প্রয়োগ করলাম যে বলটা মোটামুটি এদিক বরাবর কাজ করে, এবং তুমি দেখতে পাচ্ছ আমাদের এখানে একটা অবস্থান ভেক্টর কাজ করে এ থেকে বি বিন্দু পর্যন্ত, এবং অবস্থান ভেক্টরটা মোটামুটি এদিক বরাবর কাজ করে। তার মানে আমি যদি তোমাদেরকে দেখাই আমাদের এখানে সূত্রটা কী ছিল, সূত্রটা ছিল টাউ ইজ ইকুয়াল টু
আর ক্রস এফ, তার মানে একদম শুরুতে আমাদের আর বসাতে হবে, তারপরে এফ বসাতে হবে। তারপরের লাইনটা অনেকটা এরকম ছিল, আর এফ সাইন ফাই ইন্টু ইটা। তাহলে আমরা ইটার মান বা এই টর্কের দিকের মানটা যদি আমি বের করতে চাই বা দিকটা যদি বের করতে চাই, তাহলে অবশ্যই আমাকে ডান হাতটা ঘোরাতে হবে আর থেকে শুরু করে এফের দিকে, এবং আমরা কিন্তু তাই করেছি। ডান হাতের যে 4টা আঙ্গুল আছে সেগুলোকে আমরা আর থেকে শুরু করে এফের দিকে ঘুরিয়েছি, তখন আমাদের থাম বা বৃদ্ধাঙ্গুল যে দিক বরাবর কাজ করে সেটাই আসলে ইটার দিক বা বলা যায় এই টর্কের দিক। তার মানে আমরা টর্কের দিকটাও দেখতে পেলাম, এবং এই জিনিসটা আমি তোমাদেরকে আরেকভাবে দেখাই। খেয়াল করে দেখো, আমাদের এখানে একটা ঘূর্ণনক্ষকে কেন্দ্র করে একজন মানুষ ঘোড়ার গাড়িতে বা ঘোড়ার উপর চড়ে ঘুরছে। তার মানে একদম ঘূর্ণনক্ষের যেই মাঝখানে পয়েন্টটা আছে, দ্যাট মিনস এই পয়েন্টটা ধরো ও পয়েন্ট, এখান থেকে শুরু করে আমরা এই মানুষটার একটা অবস্থান ভেক্টর পাচ্ছি, এবং এই অবস্থান ভেক্টরটাকে আমরা বাইরে বের করে আর নাম দিলাম। এবং আমরা করলাম কি, ওই মানুষটাকে এই পরিমাণ বল প্রয়োগ করলাম, বা ওই মানুষটা ঘোড়ার উপর এই পরিমাণ বল প্রয়োগ করলে যাতে ঘোড়াটা চলে, তো তখন এই পরিমাণ বলটা এদিক বরাবর কাজ করবে। তো তখন আমরা যদি টর্কের মানটা বের করতে চাই, তাহলে অবশ্যই আর থেকে শুরু করে এফের দিকে আমরা আমাদের হাতের মানে ডান হাতের যে 4টা আঙ্গুল আছে সেগুলোকে ঘোরাবো। তখন আমাদের থাম বা বলা যায় বৃদ্ধাঙ্গুল সরাসরি উপরের দিকে কাজ করবে। তাহলে এটা হচ্ছে আমাদের টর্কের দিক, যেটাকে আমরা টাউ হিসেবে বলে থাকি। তাহলে আমরা এখান থেকে কি পেলাম, টর্কের মানও পেলাম এবং টর্কের দিকও পেলাম। তাহলে টর্কের মান যেটা, সেটা হচ্ছে একটা স্কেলার রাশি, এবং এটাকে আমরা আর এফ সাইন ফাই দিয়ে প্রকাশ করি। আর এখানে লাস্টে যে ফাইটা থাকে, ফাই না, এটা হচ্ছে ইটা, এটা হচ্ছে কি টর্কের দিক হিসেবে নির্দেশ করে। তাহলে টর্কের দিকটা বের করার জন্য আমরা ডান হাতি নিয়ম ইউজ করে থাকি, অথবা ডান হাতি স্ক্রু নিয়ম ইউজ করে থাকি। তো এবার দেখো, আমরা এই সূত্রটাকে আরেকটু মডিফাই করতে পারি। সেটা কীরকম, সেটা হচ্ছে আমরা অলরেডি টাউ বা টর্কের যে মানটা দেখেছি তার একটা সূত্র ছিল। প্রথম সূত্রটা ছিল এরকম, আর ইন্টু এফ সাইন ফাই, তাই না? এবং এখান থেকে আমরা পরের লাইনে কী লিখতে পারতাম, আর ইন্টু এফ পারপেন্ডিকুলার। তার মানে প্রয়োগকৃত বলের উলম্ব বরাবর যে উপাংশ আছে ওর সাথে যদি আমি অবস্থান ভেক্টরের মানকে গুণ করি, তাহলে আমরা টাউ বা টর্কে পাবো। অথবা আমরা এটার মানটা এভাবে লিখতাম, এফ ইন্টু আর, আমি একটু ব্র্যাকেটে লিখছি, প্রথম হচ্ছে এফ লিখলাম, তারপর হচ্ছে আর সাইন ফাই লিখলাম। তাহলে দেখো তো, এখানে আমরা যে আর সাইন ফাই লিখেছি এটা আসলে কী হিসেবে কাজ করে, এটা সত্যিকার অর্থে আমাদের অবস্থান ভেক্টরের লম্ব উপাংশ হিসেবে কাজ করে। তার মানে এখানে আমরা আর পারপেন্ডিকুলার দিতে পারি। বিষয়টা দেখানোর জন্য আমি তোমাদেরকে আগের ছবিতে নিয়ে যাচ্ছি। খেয়াল করে দেখো, আমরা এখানে যে ডি এর মানটা পেয়েছিলাম এটা কিন্তু সম্পূর্ণভাবে লম্ব বরাবর কাজ করতো। তার মানে আর ভেক্টরের বা অবস্থান ভেক্টরের দুইটা উপাংশ আছে, একটা হচ্ছে অনুভূমিক বরাবর কাজ করে আর একটা হচ্ছে উলম্ব বরাবর কাজ করে। তাহলে উলম্ব বা লম্ব বরাবর যেটা কাজ করে ওটার মানে হচ্ছে ডি, এবং এটাকে আমরা আসলে আর পারপেন্ডিকুলার হিসেবে লিখতে পারি। তার মানে আমাদের টর্কের ক্ষেত্রে বা টর্কের মান বের করার জন্য দুটো সূত্র এখানে কাজ করবে, টাউ ইজ ইকুয়াল টু আর ইন্টু এফ পারপেন্ডিকুলারও কাজ করবে, অথবা টাউ ইজ ইকুয়াল টু এফ ইন্টু আর পারপেন্ডিকুলার, এটাও কাজ করবে। সেই সাথে আমি তোমাদেরকে আরেকটা দারুণ জিনিস দেখাই, সেটা হচ্ছে তুমি যদি এই সূত্রের দিকে একটু তাকাও, তাহলে দেখতে পাচ্ছ আমরা যে বলটা প্রয়োগ করেছি সেই বলের কেবলমাত্র উলম্ব বরাবর বা লম্ব বরাবর উপাংশের জন্যই টর্ক তৈরি হয়, অন্য কোনো উপাংশের জন্য কিন্তু টর্ক তৈরি হয় না। অথবা আমরা যে অবস্থান ভেক্টরটা দেখতে পাচ্ছি ওই অবস্থান ভেক্টরের উলম্ব বরাবর বা লম্ব বরাবর যে উপাংশটা আছে ওটা থাকার জন্য আসলে টর্ক তৈরি হয়। তো বিষয়টা ক্লিয়ার না হলে আমরা আরও একবার আগের স্লাইডে ফিরে যাই। তুমি দেখতে পাচ্ছ আমাদের এখানে এফ যে বলটা আছে ওর দুইটা উপাংশ আছে, একটা হচ্ছে এফ সাইন ফাই আর একটা হচ্ছে কি এফ কস ফাই। এখানে এফ কস ফাইটা কিন্তু সরাসরি অনুভূমিক বরাবর কাজ করে, বাট এফ সাইন ফাই যেটা এটা কিন্তু উলম্ব বরাবর কাজ করে। এবং আমাদের টর্কে যে সূত্রটা দেখতে পাচ্ছি ওই সূত্রের মধ্যে শুধুমাত্র এফ সাইন ফাইয়ের উপস্থিতি আছে, এফ কস ফাইয়ের উপস্থিতি নেই। তার মানে একটা বিষয় ক্লিয়ার, আমরা যখন বল প্রয়োগ করব সেই বলের কেবলমাত্র উলম্ব বরাবর যে উপাংশটা আছে, দ্যাট মিনস এফ সাইন ফাই যেটা আছে এটাই টর্ক তৈরি করবে, এবং এই পরিমাণ উপাংশের জন্যই আসলে কোনো একটা বস্তু কোনো একটা অক্ষকে কেন্দ্র করে বা বিন্দুকে কেন্দ্র করে ঘুরবে, অন্য কোনো কারণে কিন্তু ঘুরবে না। তার মানে আমাদের এখান থেকে এফ কস ফাই যেটা এটা সম্পূর্ণ বাজে একটা জিনিস বা এটার কোনো কাজে লাগে না। এবং আরেকটা বিষয় হচ্ছে কি, কোনো একটা বস্তুতে আমি যদি বল প্রয়োগে ঘোরাতে চাই তাহলে অবশ্যই বস্তুটার যে অবস্থান ভেক্টরের উপাংশ কাজ করবে সেটা হচ্ছে আর সাইন ফাই, এটা কিন্তু আর কস ফাই না। তাহলে খেয়াল করে রাখবে যে যদি আমরা আর সাইন ফাইটাকে রাখতে পারি তাহলে বস্তু ঘুরবে, অথবা আমরা যদি এফ সাইন ফাইকে রাখতে পারি তাহলে বস্তু ঘুরবে। তাহলে বিষয়টা হচ্ছে কি, দুইটার মধ্যে যে কোনো একটাকে আমাদের রাখতে হবে, দুইটা একসাথে রাখতে পারবে না, কেননা আমরা এখানে এমন কোনো সূত্র তৈরি করিনি যেখানে একই সাথে আর সাইন ফাইও থাকবে আর মানে এফ সাইন ফাইও থাকবে, জাস্ট একটা থাকবে। তার মানে তুমি এই দুটোর মধ্যে থেকে যে কোনো একটাকে যদি সূত্রের মধ্যে ইমপ্লিমেন্ট করো তাহলে অবশ্যই ওই বস্তুটা ঘুরবে এবং ওই বস্তুর মধ্যে টর্কের সৃষ্টি হবে। তাই যদি হয়ে থাকে তাহলে চলো আমরা একটা অ্যানিমেশনের মাধ্যমে টর্কের দিকটা দেখে ফেলি। খেয়াল করে দেখো, আমাদের এখানে
টর্ক যেভাবে কাজ করে সেটা হচ্ছে আর ক্রস এফ এর মাধ্যমে কাজ করে, তাই না? টর্ক মানে হচ্ছে কি টাউ, তাহলে টাউয়ের উপর ভেক্টর থাকবে, আর এবং এফ এর উপরে ভেক্টর থাকবে। তো আমরা কি করেছি, আমরা বল প্রয়োগ করেছি নির্দিষ্ট দিকে, এবং বল প্রয়োগ করার ফলে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে অবস্থান ভেক্টরের সাপেক্ষে বলের যেই কোনটা সেটা কোন দিকে কাজ করে, ওর উপর ভিত্তি করে কিন্তু আমাদের এখানে টর্কের দিকটা উপরে নিচে উঠে। তো যখন আমাদের বলটা হচ্ছে এই বরাবর কাজ করে এবং আমাদের অবস্থান ভেক্টরটা এই বরাবর কাজ করে, দ্যাট মিনস এটা হচ্ছে আর, এটা হচ্ছে এফ, তখন দেখতে পাবে আর থেকে এফের দিকে আসতে হলে আমাদের কিন্তু ডান হাতের সবগুলো আঙ্গুল যেভাবে ঘোরাতে হয় তার উপস্থিতি অনুসারে থাম বা বৃদ্ধাঙ্গুলটা উপরে কাজ করে। এজন্য যখন আমাদের এখানে বলটা এই দিক বরাবর প্রয়োগ করেছি তখন আমাদের টাউ বা টর্কের যে দিকটা সেটা উপরের দিকে এসেছে। আবার যদি এর ভিন্ন দিকটা কাজ করাই তাহলে আমাদের টাউ বা টর্কের দিকটা নিচে আসবে। তো তোমরা একটু ঠান্ডা মাথায় দেখো, আমরা এখানে সম্পূর্ণভাবে টর্কের যে দিকটা পাচ্ছি এটা আসলে ডান হাতি নিয়ম অনুসারে পাচ্ছি, অথবা ডান হাতি স্ক্রু যেটা আছে সেই স্ক্রুর নিয়ম অনুসারে পাচ্ছি। এখন একটা বিষয় হচ্ছে কি, আমাদের যদি এমন কোনো কন্ডিশন ঘটে যেখানে কোনো একটা প্রয়োগকৃত বল সরাসরি লম্ব বরাবর কাজ করে এবং একই সাথে তার মধ্যে যে লম্ব দূরত্বটা আছে সেটা 90 ডিগ্রি বরাবর কাজ করে, তখন কি হবে? তো দেখো খেয়াল করে, আমরা এখানে একটা বল প্রয়োগ করেছি, সেটা সরাসরি কোনো একটা বস্তুতে লম্ব বরাবর কাজ করছে, এবং আমরা যখন আমাদের ফিক্সড কোনো একটা পয়েন্ট থেকে শুরু করে ওই প্রয়োগকৃত বলের লম্ব দূরত্ব বের করতে যাচ্ছি, তখন সেটা সরাসরি আমাদের যে রডটা আছে সেই রডের দূরত্ব বরাবর হচ্ছে। ধরো এটা হচ্ছে আমাদের এ, মানে এ বিন্দু, আর এটা হচ্ছে ধরো বি বিন্দু। তাহলে দেখতে পাচ্ছ এমতো অবস্থায় আমরা সরাসরি কিন্তু এখানে এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারি। তার মানে এ পারপেন্ডিকুলার যেটা, এটা আসলে আমাদের প্রয়োগকৃত বল, এবং আমরা যদি এই পারপেন্ডিকুলার মানটা বাড়াই তাহলে আমাদের টাউ বা টর্কের মান বাড়বে, অথবা আমরা যদি এর লম্ব দূরত্বটাকে বাড়াই তাহলে আমাদের অবশ্যই টাউয়ের মানটা বাড়বে বা টর্কের মানটা বাড়বে। তার মানে আমরা এখানে লম্ব দূরত্ব আরটাকে ডি হিসেবে ধরেছি, এবং আমরা এখানে এমন একটা কন্ডিশন ইউজ করেছি যে কন্ডিশন আমরা সরাসরি 90 ডিগ্রি বরাবর কোনো একটা বস্তুর মধ্যে বা কোনো একটা বস্তুর স্বাধীন পয়েন্টে বল প্রয়োগ করেছি। তাহলে এখান থেকে দেখো আমরা কয়েকটা বিষয় ক্লিয়ার হতে পারি, সেটা হচ্ছে আমরা টাউ বা টর্কের সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান বের করতে পারি। তো দেখো তো আমাদের টাউ বা টর্কের মানটা কী ছিল, এটার মানটা ছিল হচ্ছে আর ইন্টু এফ ইন্টু সাইন ফাই, যেখানে ফাই হিসেবে কি কাজ করে, অবশ্যই এফ এবং আর এর মধ্যবর্তী কোণটা কাজ করে। তো তুমি এখানে স্পষ্ট দেখতে পাচ্ছ আর মানে যা, ডিউ মানে কি তা, এবং এফ আর আর এর মধ্যবর্তী কোণ কত, অবশ্যই এখানে 90 ডিগ্রি। তাহলে দেখো তো আমি যদি এখানে 90 ডিগ্রি বসাই তাহলে আমাদের কি থাকবে, শুধুমাত্র আর ইন্টু এফ থাকবে। তাহলে যেহেতু সাইন ফাই বা সাইন 90 ডিগ্রি মান হচ্ছে 1, তাহলে টাওয়ার মানটা হবে কি আর ইন্টু এফ। তার মানে এটাই হচ্ছে কি আমাদের টাউ বা টর্কের ম্যাক্সিমাম বা সর্বোচ্চ মান। এবং আমি যদি কথার কথা ফাইয়ের মানটা ভিন্ন জিনিস বসাই, ধরো আমি ফাইয়ের মানটা কি বসাবো, ধরো 0 ডিগ্রি বসালাম এবং 180 ডিগ্রি বসালাম, এই দুটো মানের জন্য কিন্তু সাইন ফাইয়ের মানটা অবশ্যই শূন্য হয়, কেননা তুমি জানো সাইন 180 ডিগ্রির মানও কি শূন্য, এবং সাইন 0 ডিগ্রি ওটার মানও কি শূন্য। তার মানে এই দুটো কন্ডিশনের জন্য আমরা টাউ বা টর্কের যে মানটা পাবো সেটা হচ্ছে কি শূন্য পাবো। আর টর্ক যদি আমরা শূন্য পাই তার মানে ওই বস্তুটাকে আমরা বল প্রয়োগে ঘোরাতে পারবো না। তো এটা কিন্তু আমরা একটু আগে একটা স্লাইডে দেখিয়েছিলাম তোমাদেরকে, আর এখানে আমি সরাসরি সমীকরণের মাধ্যমে দেখালাম। তার মানে তুমি যদি এখানে টাউয়ের মানটা বের করতে চাও আর ইন্টু এফ ইন্টু সাইন 0 ডিগ্রি অথবা সাইন 180 ডিগ্রি, তখন কিন্তু দেখবে সম্পূর্ণটা মান কি শূন্য হয়ে যাবে। তার মানে অবশ্যই মনে রাখবে, যখন কোনো একটা বস্তুতে আমরা বল প্রয়োগ করব তখন সেই বলটা যদি একদম লম্বভাবে কাজ করে তখন সর্বোচ্চ পরিমাণে আমাদের বস্তুটা ঘুরবে বা তার টাউ বা টর্কের মানটা সর্বোচ্চ হবে। আর যদি আমরা প্রয়োগকৃত বলটা একদম বস্তুর সাপেক্ষে 0 ডিগ্রি অথবা 180 ডিগ্রিতে অ্যাপ্লাই করি তাহলে কখনোই বস্তুটা ঘুরবে না। তার মানে আমাদের বস্তুটা কি এ থেকে বি পর্যন্ত একটা নির্দিষ্ট দূরত্ব বরাবর আছে। এখন আমি ধরলাম একটা বল প্রয়োগ করেছি বস্তুর সাথে একদম 0 ডিগ্রি কোণ করে, তার মানে 0 ডিগ্রি কোণ করে আমরা যদি এদিক বরাবর কোনো একটা বল প্রয়োগ করি বস্তু কখনোই ঘুরবে না। অথবা আমি যদি বস্তুর সাপেক্ষে একদম 180 ডিগ্রিতে অন্য কোনো একটা বল প্রয়োগ করে ধরো এফ, তখনও কিন্তু আমাদের এই বস্তুটা ঘুরবে না। তার মানে আমাদের উপরে প্রয়োগ করা বলটা হচ্ছে 180 ডিগ্রি কোণে প্রয়োগ করা এবং নিচে প্রয়োগ করা বলটা হচ্ছে কি 0 ডিগ্রি কোণে প্রয়োগ করা। তো সেই ক্ষেত্রে আমাদের বস্তু যেহেতু ঘুরবে না তার মানে এখানে কোনো টাউ বা টর্কেরও কাজ হবে না। বাট যখন আমরা এরকম 90 ডিগ্রি কোণ করে বল প্রয়োগ করব তখন আমরা ম্যাক্সিমাম বা সর্বোচ্চ মান পাবো। তার মানে টাউ বা টর্কের সর্বনিম্ন যে মানটা সেটা হচ্ছে 0 এবং সর্বোচ্চ যে মানটা সেটা হচ্ছে কি আর ইন্টু এফ। দ্যাট মিনস আর মানে হচ্ছে কি আমাদের লম্ব দূরত্ব এবং এফ মানে হচ্ছে কি প্রয়োগকৃত বল।
এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে সমস্ত ক্ষেত্রে কোনো একটা বস্তুতে বল প্রয়োগ করার পরেও টর্কের মানটা শূন্য হয় সেই সমস্ত ক্ষেত্র। তো একদম শুরুতে আমরা আগেকার সেই রডটাকে দেখে ফেলি, যেটার এই বিন্দুটা ছিল একদম ফিক্সড এবং বি বিন্দুটা ছিল কি একদম স্বাধীন। তার মানে আমরা বি বিন্দুতে বিভিন্ন ধরনের বল প্রয়োগ করে এই বস্তুটাকে ঘোরাতে পারতাম এই বিন্দুকে কেন্দ্র করে, এবং এই বিন্দু দিয়ে আমরা একটা অক্ষ বা অ্যাক্সিস এঁকেছি এবং এটাকে আমাদের বলা হয় রোটেশন অফ অ্যাক্সিস। তার মানে এই অক্ষকে কেন্দ্র করে আমাদের এই বস্তুটা ঘুরতে পারে। এখন তুমি দেখতে পাচ্ছ এ থেকে বি বিন্দু পর্যন্ত আমাদের কিন্তু একটা অবস্থান ভেক্টর কাজ করে, যেটাকে আমরা বি বিন্দুর অবস্থান ভেক্টর বলে থাকি। তাহলে এই অবস্থান ভেক্টরটাকে আমরা আর দিয়ে প্রকাশ করতে পারি। এখন আমি যদি প্রথম ক্ষেত্রে এমনভাবে বল প্রয়োগ করি যে বলটা অবস্থান ভেক্টর বরাবর কাজ করবে অথবা অবস্থান ভেক্টরের বিপরীত দিকে কাজ করবে, সেক্ষেত্রে কিন্তু আমাদের এখানে বস্তুটা আর ঘুরতে পারবে না। তুমি দেখতে পাচ্ছ আমাদের এখানে প্রথম যে বলটা আমি অ্যাপ্লাই করেছি, ধরো F1 পরিমাণ বল, এটা কিন্তু অবস্থান ভেক্টর বরাবর কাজ করে। আর দ্বিতীয় ক্ষেত্রে আমরা রেড কালারের যে বলটা প্রয়োগ করেছি, এটা ধরো F2 পরিমাণ বল, এটা কিন্তু অবস্থান ভেক্টরের সাথে সরাসরি 180 ডিগ্রি কোণে কাজ করে। তো তুমি কিন্তু অলরেডি সূত্র জানো, আমাদের টাউ অথবা টর্ক যেটাই বলি না কেন, টর্কের মান হচ্ছে কি, টর্কের মান হচ্ছে আর ইন্টু এফ ইন্টু সাইন ফাই, যেখানে ফাই বলতে আমরা বুঝি আর এবং এফ এর মধ্যবর্তী কোণ বা অবস্থান ভেক্টর এবং বলের মধ্যবর্তী কোণ। তো আমি দেখতে পাচ্ছি আমাদের F1 এই বলের জন্য সরাসরি 0 ডিগ্রি কোণ কাজ করে ফাই হিসেবে। তার মানে F1 বলের জন্য আমাদের ফাইয়ের মানটা হচ্ছে কি 0 ডিগ্রি। যেহেতু আমাদের এখানে প্রয়োগকৃত বল এবং অবস্থান ভেক্টর একই দিক বরাবর কাজ করে, তাই তাদের মধ্যবর্তী কোণের মানটা হচ্ছে কি 0 ডিগ্রি। আবার F2 পরিমাণ বলের দিকে যদি তাকাও, তাহলে এক্ষেত্রে আমাদের যে ফাইটা পাচ্ছি এটা কিন্তু সরাসরি 180 ডিগ্রি কোণে কাজ করে। আর তুমি জানো সাইন 90 ডিগ্রির মান 1, বাট সাইন 180 ডিগ্রি এবং 0 ডিগ্রি এদের মান হচ্ছে কি 0। তার মানে আলটিমেটলি আমরা এখানে যে টর্কটা পাবো সেটা হবে কি 0। আর টর্ক যখন 0 হয় তখন কখনোই বস্তুটা ঘোরে না। তাহলে মনে রাখবে, টর্কের মান যখন 0 হবে তখন আমাদের কোনো বস্তু ঘুরতে পারবে না। বস্তুকে ঘোরানোর জন্য অবশ্যই একটা জিনিসের দরকার হয়, সেটা হচ্ছে টর্কের মানের দরকার হয়। তো এটা হচ্ছে আমাদের প্রথম কেস। আরও একটা কেস আছে যে জন্য আমাদের বস্তুটা ঘোরে না বা টর্কের মান 0 হয়, সেটা হচ্ছে দেখো, তুমি যদি এখানে একটু খেয়াল করে দেখো, আমরা একটা নির্দিষ্ট অক্ষকে দেখতে পাচ্ছি এবং এই অক্ষকে কেন্দ্র করে কিন্তু আমাদের বস্তুটা ঘুরতে পারে, তাই না? আগের মতো এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু। বাট আমরা এখন যে বলটা আছে সেটা প্রয়োগ করলাম সরাসরি অক্ষ বরাবর। তখন কি হবে? ধরো তুমি অক্ষ বরাবর উপরের দিকে অথবা নিচের দিকে বল প্রয়োগ করলে, ধরো উপরের দিকে F1 পরিমাণ বল প্রয়োগ করলে, নিচের দিকে হচ্ছে F2 পরিমাণ বল প্রয়োগ করলে, তখনও কিন্তু আমাদের এই বস্তুটা ঘুরতে পারবে না। তার মানে তুমি যদি ঘূর্ণন অক্ষ বরাবর বা ঘূর্ণন অক্ষ হিসাবে একদম প্যারালাল বা সমান্তরাল করে বল প্রয়োগ করে কোনো একটা বস্তুর মধ্যে, তখন কিন্তু ওই বস্তুটা আর ঘুরতে পারবে না। এবং আমরা কিন্তু এখানে সরাসরি এই বিন্দুতে বল প্রয়োগ করেছি। তার মানে ঘূর্ণন অক্ষের মধ্যে বল প্রয়োগ করা মানে যা, ফিক্সড পয়েন্ট বা স্থির যে বিন্দুটা আছে এখানেও বল প্রয়োগ করে কি তা। কেননা তুমি দেখতে পাচ্ছ আমাদের এই বিন্দুটা কি ছিল, সম্পূর্ণ ফিক্সড বা স্থির ছিল। তার মানে কোনো একটা বস্তুর একটা বিন্দু যদি কোনো একটা জিনিসের সাথে আটকে থাকে বা ফিক্সড অবস্থা থাকে, ওখানে আমি যতই বল প্রয়োগ করি না কেন কখনোই আমাদের বস্তুটা ঘুরবে না। তার মানে এক্ষেত্রে আমাদের টর্কের মানটা সম্পূর্ণভাবে 0 হবে। তারপরে ফাইনাল আরেকটা কন্ডিশন আছে, সেটা হচ্ছে তুমি দেখতে পাচ্ছ আমাদের এখানে আগেকার মতোই একটা বস্তু দেওয়া। তো এখন এই বস্তুটা যে দেওয়া, এই বস্তুর মধ্যে ও হচ্ছে একটা বিন্দু, যেটাকে আমরা রোটেশন অ্যাক্সিসের বিন্দু বলতে পারি। দ্যাট মিন্স ওকে কেন্দ্র করে এই বস্তুটা ঘুরছে। বস্তুর উপর পি একটা বিন্দু আছে, আমরা পি বিন্দুতে বল প্রয়োগ করতে যাচ্ছি এবং এই পি বিন্দুটা একটা নির্দিষ্ট অবস্থান ভেক্টরের মাধ্যমে রয়েছে, যেটা হচ্ছে আর পরিমাণ অবস্থান ভেক্টর। তো আমরা তো সবসময় পি বিন্দুতে বল প্রয়োগ করতাম, তাই না? এখন আমরা একটু বুদ্ধি করলাম, সেটা কি? সেটা হচ্ছে আমরা অবস্থান ভেক্টরের সমান্তরালে বল প্রয়োগ করলাম দুই দিকে, একটা হচ্ছে সামনের দিকে, একটা হচ্ছে পেছনের দিকে। তার মানে এখানে আমাদের প্রয়োগকৃত বল F1 সেটা হচ্ছে সরাসরি আমাদের প্যারালালভাবে থাকবে অবস্থান ভেক্টরের সাপেক্ষে, আর এখানে এটা হচ্ছে F2 পরিমাণ বল, এটা হচ্ছে অ্যান্টি প্যারালাল অবস্থা থাকবে। দ্যাট মিন্স বিপরীত সমান্তরাল অবস্থা থাকবে। এবং এই দুটো বল কিন্তু অবস্থান ভেক্টরের সাথে একই লাইনে প্রয়োগ করিনি, আমরা একটু সাইডে প্রয়োগ করেছি। তার মানে বলটা আমাদের কাজ করবে কি এই বরাবর, আর এই বলটা কাজ করবে কি অবশ্যই এই বরাবর। তো যখন আমরা অবস্থান ভেক্টরের সাপেক্ষে প্যারালাল অথবা অ্যান্টি প্যারালালভাবে ওই বস্তুর অন্য কোনো বিন্দুতে বল প্রয়োগ করব, তখন ওই বলগুলোর জন্য আমাদের বস্তুটা ঘুরবে না। তার মানে এক্ষেত্রে আমাদের টাউ বা টর্কের যে মানটা হবে সেটা হবে কি 0। এখন তো আমাদের কোশ্চেন আসতে পারে, এখানে কেন টাউ বা টর্কের মান 0 হবে? এটাও সেম সিস্টেম, দ্যাট মিন্স আর ইন্টু এফ ইন্টু সাইন ফাই এটা কাজ করে। তুমি দেখো তো, আমি যদি ফাইয়ের মানটা বের করি, কোনো একটা সময় আমি দেখতে পাচ্ছি ফাইয়ের মানটা হচ্ছে কি 0 ডিগ্রি, কোনো একটা সময় হচ্ছে 180 ডিগ্রি। কেননা F1 পরিমাণ যে বলটা এটা কিন্তু সরাসরি সমান্তরালভাবে কাজ করে অবস্থান ভেক্টরের সাপেক্ষে। তার মানে ওর জন্য আমাদের যে ফাইয়ের মানটা হবে সেটা হবে কি 0 ডিগ্রি। আবার তুমি যদি F2 পরিমাণ বলের দিকে তাকাও, এটা কিন্তু অ্যান্টি প্যারালালভাবে কাজ করে
অবস্থান ভেক্টরের সাপেক্ষে। তার মানে ওর জন্য আমরা এখানে যে ফাইয়ের মানটা পাবো সেটা হবে কি অবশ্যই 180 ডিগ্রি। তার মানে কোণের মানটা যেহেতু 90 ডিগ্রি না এসে 180 ডিগ্রি এবং 0 ডিগ্রি এসেছে, তার মানে অবশ্যই আমাদের এখানে টাউয়ের মানটা কি 0 হবে। তাহলে এই হচ্ছে আমাদের এখানে সেই তিনটা কেস, যে তিনটা কেস আমাদের বস্তু কখনোই ঘুরবে না এবং ওই বস্তুর জন্য প্রয়োগকৃত বলের যে টর্কটা আছে সেই টর্কের মানটা 0 হবে। এখন তোমাদের মনে একটা কনফিউশন আসতে পারে, সেটা হচ্ছে 2 নম্বর কেসে আমি এখানে এই যে টাওয়ার মানটা 0 বসালাম, কেন বসালাম, কিভাবে বসালাম? তুমি দেখতে পাচ্ছ আমাদের এখানে অবস্থান ভেক্টর কিন্তু কাজ করে এ থেকে শুরু করে বি পর্যন্ত, তাই না? এবং এই অবস্থান ভেক্টরটাকে আমরা আর দিয়ে প্রকাশ করেছি। তো আমরা এই যে অক্ষ বরাবর নির্দিষ্ট বল প্রয়োগ করেছি F1 এবং F2, এটা কিন্তু সম্পূর্ণভাবে অবস্থান ভেক্টরের সাপেক্ষে 90 ডিগ্রি করে আছে। তার মানে আমাদের এখানে ফাইয়ের মানটা কিন্তু 90 ডিগ্রি। ফাই যদি 90 ডিগ্রি হয় তাহলে তো আমাদের এখানে টাওয়ের একটা মান আসার কথা, বাট কেন আসছে না? তো চলো আমরা দেখি এটা কেন আসছে না। কেননা এই কনফিউশনটা যদি দূর না করি তাহলে তোমরা পরবর্তীতে সমস্যা পড়বে। তো আমরা জানি টাউ ইজ ইকুয়াল টু আর ইন্টু এফ ইন্টু সাইন ফাই, তাই না? যেখানে আমি দেখতে পাচ্ছি ফাইয়ের মানটা কিন্তু সম্পূর্ণভাবে 90 ডিগ্রি, কেননা আমাদের এখানে প্রয়োগকৃত বলের সাথে অবস্থান ভেক্টরটা 90 ডিগ্রি কোণ করে রয়েছে। বাট এখানে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট কথাটা হচ্ছে কি, আমরা বল প্রয়োগ করেছি সরাসরি এই বিন্দুতে। আর তুমি যদি একটু এই বিন্দুর দিকে তাকাও তাহলে দেখতে পাবে আমাদের এখানে এই বিন্দুটা একদম ফিক্সড অবস্থা রয়েছে। তার মানে আমরা এই বিন্দুর জন্য যদি অবস্থান ভেক্টরটা বের করতে চাই সেটা কিন্তু একদম 0 হবে। কেননা আমরা এই বিন্দুটাকে যদি মূলবিন্দু ধরি বা এখানে যদি ও বিন্দুটাকে আমরা মূলবিন্দু ধরি তাহলে খেয়াল করে দেখবে মূলবিন্দুর সাপেক্ষে কিন্তু আমরা অবস্থান ভেক্টর বের করতাম বা বি বিন্দুর যে ভেক্টরটা আছে সেটাকে বের করতাম। বাট এই বিন্দুর মধ্যে যেহেতু আমাদের আর এর কোনো মান নেই, তার মানে এই বিন্দুর জন্য আমাদের আর এর যে মানটা এটা কি 0 হয়ে যাবে। তাহলে কেবলমাত্র এই বিন্দুর জন্য যেহেতু অবস্থান ভেক্টরের মান 0 হয়ে যাচ্ছে, সেজন্য আমি বলতে পারি এখানে আর এর বদলে 0 বসবে। তারপরে সিম্পলি বসবে এফ ইন্টু সাইন ইন্টু 90 ডিগ্রি। তার এখানে এফের যে মানটা সেটা F1 হতে পারে অথবা F2 হতে পারে। বাট যেহেতু আমাদের এখানে আর এর মানটা এই বিন্দুতে 0, তার মানে টোটালটার মান হবে কি 0। এই জন্য কোনো একটা ঘূর্ণন অক্ষের মধ্যে আমি যদি ঘূর্ণন অক্ষ বরাবর বল প্রয়োগ করি কোনো একটা বস্তুতে, তাহলে ওই বস্তুটা কখনোই ঘুরতে পারবে না। তো এবার তোমাদের আরও কিছু কনফিউশন দূর করার জন্য এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে একটা বস্তু আসলে কখন ঘোরে। তার মানে আমরা কিভাবে কোনো একটা বস্তুর উপর বল প্রয়োগ করলে সেটা ঘুরবে, সেটার একটা টর্কের মান থাকবে, সেটা নিয়ে আমরা এখন দেখব। খেয়াল করে দেখো, একদম শুরুতে আমরা এখানে একটা ছবি দেখাচ্ছি তোমাকে। তো এই ছবিটা একটু অন্যরকম। আমরা এখানে দেখতে পাচ্ছি এ হচ্ছে ফিক্সড পয়েন্ট আর বি হচ্ছে কি একটা মুভিং পয়েন্ট। তার মানে বি বিন্দুতে আমরা বল প্রয়োগ করলে এটা ঘুরবে। আমরা করলাম কি, একদম এখানে কয়েকটা অক্ষ ধরলাম। ধরো এই বরাবর যে অক্ষটা কাজ করে এটা হচ্ছে এক্স অক্ষ, তারপর এই বরাবর যে অক্ষটা কাজ করে তুমি ধরো না এটা হচ্ছে ওয়াই অক্ষ, এবং উপরের দিকে যে অক্ষটা কাজ করে এই বরাবর এটা হচ্ছে কি আমাদের জেড অক্ষ। তার মানে এটা একটা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা যেখানে এক্স ওয়াই জেড অক্ষ কাজ করে। আমরা করলাম কি, আমরা এখানে সরাসরি ওয়াই অক্ষ বরাবর একটা বল প্রয়োগ করলাম। তুমি ধরো আমাদের এখানে ওয়াই অক্ষ বরাবর একটা বল প্রয়োগ করা হয়েছে এবং এই বলটা হচ্ছে এই পরিমাণ বল। তো এখন দেখো তো আমাদের বি বিন্দুর যেই অবস্থান ভেক্টরটা সেটা কোন দিকে কাজ করে, সেটা অবশ্যই এ থেকে শুরু করে বি এর দিকে কাজ করবে, তাই না? ঠিক এভাবে কাজ করবে। তার মানে আমরা দেখতে পাচ্ছি এক্স অক্ষ বরাবর আলটিমেটলি আমাদের এখানে একটা ভেক্টর কাজ করে এবং এই এক্স অক্ষ বরাবর যে ভেক্টরটা কাজ করে এটাই হচ্ছে কি অবস্থান ভেক্টর। তার মানে তুমি দেখতে পাচ্ছ আমাদের এখানে টাউ বা টর্কের যে সূত্রটা ছিল সেটা কি ছিল, টাউ ইজ ইকুয়াল টু আর ক্রস এফ ছিল, যেখানে আর হচ্ছে কি অবস্থান ভেক্টর এবং এফ মানে হচ্ছে কি যে বিন্দুতে আমরা বল প্রয়োগ করেছি সেই বলের মানটা, মানে বল সরাসরি। তাহলে দেখতে পাচ্ছি আমরা এখানে পরবর্তী লাইনে কি লিখতে পারি, আর এফ সাইন ফাই। এখানে ফাই হচ্ছে কি এফ এবং আর এর মধ্যবর্তী কোণ। তো তুমি দেখতে পাচ্ছ আমাদের ঠিক এই জায়গাটাতে ফাই বসে আছে। কোন জায়গায়? এই জায়গাটাতে ফাই বসে আছে। এবং আমরা যেহেতু এখানে একটা ক্রস গুণ করেছি তার মানে অবশ্যই টাউয়ের কি একটা দিক থাকবে বা টর্কের একটা দিক থাকবে, তাহলে ওই দিকটাকে আমরা এটা দিয়ে প্রকাশ করতে পারি। সেই দিকটা কোন দিকে হবে? তুমি যদি আর থেকে এফের দিকে তোমার হাতের সবগুলো মানে ডান হাতের সবগুলো আঙ্গুলকে যদি ঘোরাও তাহলে তুমি দেখতে পাবে অবশ্যই জেড অক্ষ বরাবর বা উপরের দিক বরাবর তোমার টাউয়ের যেই দিকটা আছে সেই দিকটা কাজ করবে। তার মানে আমরা এখানে রেড কালারের যে তীরটা এঁকেছি এটা আসলে টর্কের দিককে বোঝায়। তা এখন একটা বিষয় দেখো, যখন আমাদের ঘূর্ণন অক্ষ যেদিকে কাজ করে এবং আমাদের টর্কের দিকও যদি সেদিকে কাজ করে তাহলে আমি বলতে পারি আমাদের বস্তুটা ঘুরবে বা রোটেট করবে। তাহলে এটা হচ্ছে একটা শর্ত। অথবা তোমার যদি টর্কের দিকটা
অ্যান্টি প্যারালাল হয় বা বিপরীত দিকে হয় ঘূর্ণন অক্ষের সাপেক্ষে, তখনও কিন্তু আমাদের বস্তুটা ঘুরবে বা রোটেট করবে। তার মানে তুমি ধরে নাও তোমার টাউয়ের মানটা নিচের দিকে থাকলো, বা বলা যায় টর্কের দিকটা নিচের দিকে থাকলো, তখনও কিন্তু আমাদের বস্তুটা ঘুরবে। তাহলে এটা হচ্ছে আমাদের একটা বড় কন্ডিশন যে যখন আমরা কোনো একটা বস্তুতে বল প্রয়োগ করব, তার জন্য যে টর্কটা তৈরি হবে বা বলের ভ্রামকটা তৈরি হবে, ওই বলের ভ্রামক বা টর্কের দিক যদি ঘূর্ণন অক্ষের দিকের সাথে থাকে অথবা তার বিপরীত দিকে যদি থাকে, তাহলে অবশ্যই আমাদের ওই বস্তুটা ঘুরতে থাকবে। তো এখানে আমাদের সেম কেস কাজ করছে, যেহেতু আমাদের এখানে এক্স অ্যাক্সিস বরাবর অবস্থান ভেক্টর, ওয়াই অ্যাক্সিস বরাবর বল কাজ করছে, তার মানে আমরা বলতে পারি অবশ্যই জেড অ্যাক্সিস বরাবর টর্ক বা টাউ কাজ করবে। তো এই ক্ষেত্রে আমাদের ঘূর্ণন অক্ষের সাপেক্ষে যেহেতু একই দিকে বা ভিন্ন দিকে টাউ কাজ করে, সেজন্য আমাদের এই বস্তুটা ঘুরবে। এখন তুমি ধরে নাও আমাদের এখানে এফ পরিমাণ বল সেটা আসলে বিপরীত দিকে কাজ করছে, দ্যাট মিনস এদিক বরাবর আমাদের এফ কাজ করছে। তো সেক্ষেত্রেও কিন্তু তুমি দেখতে পাচ্ছ আমাদের যে কোনটা কাজ করবে আর এর সাপেক্ষে, সেটা কিন্তু এদিক বরাবর কাজ করবে, তাই না? তার মানে ঘড়ির কাঁটার অনেকটা দিকে কাজ করবে। তো এই হিসেবেও তুমি যদি বের করতে চাও তোমার ডান হাতের সবগুলো আঙ্গুল, দ্যাট মিনস 4টা আঙ্গুলকে যদি আর থেকে শুরু করে এফের দিকে আনো, তাহলে তুমি দেখতে পাবে তোমার বৃদ্ধাঙ্গুল বা থাম এটা কিন্তু নিচের দিকে কাজ করছে। তার মানে এটাই হচ্ছে কি আমাদের টাউ এর দিক অথবা টর্কের দিক। এবং এই টর্কের দিকটা যেহেতু ঘূর্ণন অক্ষের সাপেক্ষে বিপরীত দিকে কাজ করছে এবং সমান্তরালভাবে কাজ করছে, তার মানে এই ক্ষেত্রেও কি বস্তু অবশ্যই ঘুরবে। তাহলে আমি বলতে পারি আমরা এখানে F1 পরিমাণ বল ওদিকে প্রয়োগ করলাম, F2 পরিমাণ বল এদিকে প্রয়োগ করলাম, এদিক মানে হচ্ছে কি মাইনাস ওয়াই অ্যাক্সিসের দিকে প্রয়োগ করলাম। যেদিকে প্রয়োগ করি না কেন, দুটো ক্ষেত্রে আমাদের বস্তুটা ঘুরতে পারবে। তাহলে উপরের ওটা হচ্ছে কি প্লাস ওয়াই অ্যাক্সিস, যেদিক বরাবর আমরা F1 বল প্রয়োগ করেছি, এবং নিচেরটা হচ্ছে মাইনাস ওয়াই অ্যাক্সিস, যেদিক বরাবর আমরা F2 বল প্রয়োগ করেছি। এখন আমি তোমাদেরকে এই কনসেপ্টটা একটু উল্টে দিলাম, খেয়াল করে দেখো। আমাদের এখানে আগের মতোই এটা একটা ডিস্ক এবং ডিস্কের মাঝখানে একটা কেন্দ্র আছে, এটা হচ্ছে ঘূর্ণন অক্ষ, এবং এই কেন্দ্রটাকে আমরা কি লিখতে পারি, ও লিখতে পারি। তো এটা ধরো ও বিন্দু। তাহলে এই ডিস্কের মধ্যে আমি দেখতে পাচ্ছি ও বিন্দুগামী একটা অক্ষ আছে, যেটা হচ্ছে রোটেশন অ্যাক্সিস। তার মানে এই অক্ষকে কেন্দ্র করে আমাদের ডিস্কটা সুন্দরভাবে ঘুরতে পারে। আমরা এখন কি করলাম, আমরা 3টা অক্ষ দেখলাম। এটা হচ্ছে এক্স অক্ষ, উপরের দিকে কাজ করছে হচ্ছে জেড অক্ষ, এবং নিচের দিকে যেটা কাজ করছে দ্যাট মিনস এই পাশে এটা হচ্ছে ওয়াই অক্ষ ধরে নাও। তো আমরা এখন খুব চালাকের সাথে জেড অক্ষ বরাবর একটা বল প্রয়োগ করলাম এই ডিস্কের উপর। তাহলে জেড অক্ষ বরাবর যখন এই পরিমাণ বল প্রয়োগ করব, তাহলে অবশ্যই এই পরিমাণ বলের সাথে আমাদের এক্স অ্যাক্সিস বরাবর যে অবস্থান ভেক্টরটা আছে তার ক্রস গুণ করতে হবে। তাহলে দেখতে পাচ্ছ এক্স অ্যাক্সিস বরাবর আমাদের এদিকে একটা অবস্থান ভেক্টর কাজ করে, যেটাকে আমরা আর বলতে পারি। তো এখন দেখো তো, আমরা যদি টাউয়ের মানটা বের করতে চাই এবং দিকটা যদি বের করতে চাই, তাহলে কীভাবে বের করতে হয়? অবশ্যই প্রথমে আর দিতে হয়, তারপর ক্রস দিতে হয়, তারপর এফ দিতে হয়। তার মানে আর থেকে এফের দিকে আমরা এখানে একটা কোণ টানবো। তাহলে আর থেকে আমি যদি এফের দিকে একটা কোণ টানি, তাহলে সে কোণটাই হবে কি তাদের মধ্যবর্তী কোণ বা ফাই। তাহলে তুমি যদি তোমার হাতের আঙ্গুলগুলোকে, দ্যাট মিনস ডান হাতের 4টা আঙ্গুলগুলোকে যদি এক্স অক্ষ থেকে জেড অক্ষ দিকে ঘোরাও, তাহলে দেখতে পাবে ঠিক ওয়াই অক্ষ বরাবর তোমার হাতের যে বৃদ্ধাঙ্গুলটা আছে বা থামটা আছে সেটা কাজ করবে। তার মানে বৃদ্ধাঙ্গুলটা আসলে কি হিসেবে কাজ করবে, ইটা অথবা টর্কের দিক হিসেবে কাজ করবে। তাহলে এই টর্কের দিকটা তুমি দেখতে পাচ্ছ সম্পূর্ণভাবে আমাদের ঘূর্ণন অক্ষের সাপেক্ষে কীভাবে আছে, লম্বভাবে আছে, তাই না? প্যারালালভাবে কিন্তু নাই। কেননা তুমি জানো জেড অ্যাক্সিস হচ্ছে ঘূর্ণন অক্ষ, ওয়াই অ্যাক্সিস হচ্ছে আমাদের এখানে টর্কের দিক। তার মানে জেড অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিসের মাঝখানে অবশ্যই কী থাকবে, একটা 90 ডিগ্রি কোণ থাকবে। তো আমি একটু তোমাকে দেখিয়ে দিচ্ছি, আমাদের এখানে 90 ডিগ্রি কোণটা মোটামুটি এভাবে কাজ করে। তাহলে যেহেতু আমাদের এখানে ঘূর্ণন অক্ষের সাপেক্ষে টর্কের দিকটা 0 ডিগ্রিতে নেই অথবা 180 ডিগ্রিতে নেই, 90 ডিগ্রিতে আছে, তার মানে আমাদের এখানে বস্তুটা আর ঘুরবে না। তাহলে আমাদের ঘূর্ণন অক্ষ সেটাকে আমরা রোটেশনাল অ্যাক্সিস বলতে পারি। ওর সাপেক্ষে আমাদের যে টর্ক আছে সেই দিকটাকে আমি যদি ইটা হিসেবে ধরি, তাহলে দেখতে পাচ্ছ আমাদের এখানে টোটালটার মাঝখানে যে কোণটা সেটা কিন্তু 90 ডিগ্রি হিসেবে কাজ করে। তা আমি এখানে ক্যাপ বা টুপি চিহ্ন যেটা দিয়েছি, এটা আসলে মধ্যবর্তী কোণকে বোঝায়। তার মানে আমাদের টাউ বা টর্কের দিকের সাথে ঘূর্ণন অক্ষের মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয়, তাহলে বস্তুটা ঘুরবে না। এটা তোমাকে মনে রাখতে হবে। তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে নো রোটেশন, এই অবস্থাটা কাজ করবে। বাট আমি যদি বলি ঘূর্ণন অক্ষের সাপেক্ষে আমি যদি প্রথম কেসটা দেখাই, দেখো প্রথম কেসে কী ছিল, আমাদের এখানে ঘূর্ণন অক্ষকে আমি ধরতে পারি আর এ, মানে রোটেশনাল অ্যাক্সিস। ওর সাপেক্ষে আমি যদি ইটাকে দেখতে পাই, তাহলে এদের মধ্যবর্তী কোণ ছিল কি 0 ডিগ্রি অথবা 180 ডিগ্রি। যেভাবেই থাকুক না কেন, তখন কিন্তু আমাদের এই বস্তুটা ঘুরবে। তাহলে এটা হচ্ছে কোনো একটা বস্তু ঘূর্ণন হওয়ার শর্ত। তার মানে এই ক্ষেত্রে আমাদের বস্তুটা অবশ্যই রোটেট করবে বা তার মধ্যে রোটেশন হবে। তাই যদি হয় তাহলে চলো আমরা এখন একটা ছোট্ট টেস্ট দেখে ফেলি। টেস্টটা হচ্ছে কীরকম,
সেটা হচ্ছে আমরা এখানে দেখি। খেয়াল করে দেখো, আমরা করলাম কি, এবার আমরা এই ডিস্কের মধ্যে একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে বল প্রয়োগ করলাম, এফ বল, এবং এই বলটা আমরা প্রয়োগ করেছি একটা নির্দিষ্ট বিন্দুতে। আমি একটু বিন্দুটা দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ধরো বি বিন্দুতে আমরা প্রয়োগ করেছি, আর ডিস্কের একদম কেন্দ্র যেটা সেটা হচ্ছে ও বিন্দু। ও বিন্দু দিয়ে এই ডিস্কটাকে ঘোরানোর জন্য যে অক্ষটা কাজ করছে সেটা হচ্ছে ঘূর্ণন অক্ষ বা রোটেশন অ্যাক্সিস। এখন তুমি দেখতে পাচ্ছ আমাদের এই জায়গাটাতে কিন্তু ও থেকে শুরু করে বি পর্যন্ত একটা অবস্থান ভেক্টর কাজ করবে, তাই না? কারণ আমরা বি বিন্দুতে যেহেতু বল প্রয়োগ করেছি, তাহলে এই বরাবর একটা অবস্থান ভেক্টর এখানে কাজ করবে। এবার খেয়াল করো, আমরা যে এফ পরিমাণ বলটা প্রয়োগ করেছি সেই পরিমাণ বলের কিন্তু দুইটা উপাংশ থাকে, এবং আমরা দেখতে পাচ্ছি এখানে এফ পরিমাণ বলটা একটা নির্দিষ্ট কোণে যখন অ্যাপ্লাই করেছি, তার একটা উপাংশ কাজ করছে হচ্ছে ধরো এক্স অ্যাক্সিস বরাবর, এবং আরেকটা উপাংশ কাজ করছে ধরো একদম জেড অ্যাক্সিস বরাবর, এবং আমরা এক্স আর জেড অ্যাক্সিস এর মধ্যখানে এফ পরিমাণ বলটাকে অ্যাপ্লাই করেছি। তার মানে এফ পরিমাণ বলের দুইটা অংশ থাকে এক্স এবং জেড অ্যাক্সিস বরাবর। তা আমি এখানে একটা কোণ দিতে পারি। খেয়াল করো, আমরা চাইলে এখানে এক্স অ্যাক্সিসের সাপেক্ষে যে এফ বলটা প্রয়োগ করেছি তার একটা অ্যাঙ্গেল দিতে পারি থিটা। তার মানে এক্স অ্যাক্সিস বরাবর আমরা অবশ্যই এখানে একটা বলের উপাংশ পাবো, যেটাকে আমরা এফ কস থিটা হিসেবে লিখতে পারি, এবং জেড অক্ষ বরাবর আমরা বলের আরেকটা উপাংশ পাবো, যেটাকে আমরা কি লিখতে পারি, এফ সাইন থিটা লিখতে পারি। যেহেতু এক্স অ্যাক্সিস এবং জেড অ্যাক্সিস একে অপরের সাপেক্ষে 90 ডিগ্রি কোণে থাকে, এই জন্য আমরা এখানে সাইন থিটা লিখতে পারি। আর আমাদের এখানে ঘূর্ণন অক্ষ যেটা আছে, সেই ঘূর্ণন অক্ষটাও কিন্তু সরাসরি জেড অ্যাক্সিস বরাবর কাজ করে। তো এবার আমরা বের করার চেষ্টা করব এখানে এই বলের যে দুটো উপাংশ আছে এদের মধ্যে কোনটা আমাদের এই ডিস্কটাকে ঘোরানোর জন্য সাহায্য করবে। এবং আরও একটা বিষয় এখানে তুমি ধরে নাও, আমরা এখানে যে অবস্থান ভেক্টরটা দেখতে পাচ্ছি বি বিন্দুর অবস্থান ভেক্টর বা আর, এটাকে তুমি ওয়াই অক্ষ বরাবর ধরে নাও। তার মানে ওয়াই অক্ষ বরাবর আমাদের এখানে উপাংশ মানে অবস্থান ভেক্টরটা কাজ করে। তাই যদি হয় তাহলে দেখো আমরা দুইটা বল পাচ্ছি। একটা বল হচ্ছে কি, একটা বল হচ্ছে আমাদের এফ কস থিটা, এবং আরেকটা বল হচ্ছে আমাদের এখানে এফ সাইন থিটা। তুমি স্পষ্ট দেখতে পাচ্ছ এফ কস থিটাটা কাজ করে এক্স অ্যাক্সিস বরাবর, এবং এফ সাইন থিটাটা কাজ করে জেড অ্যাক্সিস বরাবর। তাহলে দেখো, যখন আমাদের অবস্থান ভেক্টরের সাথে আমরা এই বলটাকে ক্রস গুণ করব, তখন দেখতে পাচ্ছি অবস্থান ভেক্টরটা যখন ওয়াই অ্যাক্সিস বরাবর কাজ করবে এবং বলটা যখন এক্স অ্যাক্সিস বরাবর কাজ করবে, তখন এই বলের জন্য যে টাউকে পাবো বা বলা যায় যেই বলের ভ্রামকটাকে পাবো, সেটা অবশ্যই তৃতীয় অক্ষ বরাবর কাজ করবে। তার মানে এই ক্ষেত্রে আমাদের টাউ যেটা থাকবে সেটা কাজ করবে হচ্ছে জেড অক্ষ বরাবর। আবার যখন আমরা অবস্থান ভেক্টরটাকে ওয়াই অক্ষ বরাবর নেব এবং বলের মানটাকে আমরা জেড অক্ষ বরাবর নেব, তখন আমাদের যে টাউটা বের হবে সেটা কিন্তু তৃতীয় অক্ষ বরাবর কাজ করবে। দ্যাট মিনস এই ক্ষেত্রে আমাদের এটা এক্স অক্ষ বরাবর কাজ করবে। তাহলে দেখতে পাচ্ছ যখন আমাদের টর্কের মানটা এক্স অক্ষ বরাবর কাজ করে, সেটা কিন্তু ঘূর্ণন অক্ষের সাপেক্ষে কাজ করে না, কেননা ঘূর্ণন অক্ষ জেড অক্ষ বরাবর কাজ করে। তাহলে আমি বলতে পারি আমাদের এখানে এই যে এফ সাইন থিটা আছে ওর জন্য কিন্তু বস্তুটা ঘুরবে না। আবার তুমি দেখতে পাচ্ছ এফ কস থিটার জন্য কিন্তু আমাদের টর্কের মানটা সরাসরি জেড অক্ষ বরাবর কাজ করে। তার মানে জেড অক্ষ যেহেতু রোটেশন অ্যাক্সিস বা ঘূর্ণন অক্ষ, তার মানে অবশ্যই এফ কস থিটার জন্য আমাদের এই বস্তুটা ঘুরবে। তাহলে আমরা বলতে পারি প্রয়োগকৃত বল এফ যেটা, ওর মধ্যে থেকে শুধুমাত্র এফ কস থিটা এমন একটা উপাংশ যে উপাংশের জন্য আমাদের এই চাকতিটা ঘুরতে থাকবে, বাট এফ সাইন থিটার জন্য আমাদের এই চাকতিটা কখনোই ঘুরতে থাকবে না। তার মানে আমাদের এখানে একটা ভুল ধারণা দূর করা দরকার, সেটা হচ্ছে যে কোনো একটা দিকে আমি যদি বল প্রয়োগ করি কোনো একটা বস্তুর উপর, তাহলে ওই বল সম্পূর্ণটাই কিন্তু ওই বস্তুটাকে ঘোরায় না, ওই বলের নির্দিষ্ট একটা উপাংশ শুধু ওই বস্তুটাকে ঘোরায়। এবং কোন উপাংশটা ঘোরায়, যে উপাংশটা আমাদের অবস্থান ভেক্টরের সাথে ক্রসগুণ হয়ে যেই টর্ক তৈরি করে, সেই টর্কের দিকটা যদি ঘূর্ণন অক্ষ বরাবর থাকে বা বিপরীত দিকে থাকে, কেবল ওই উপাংশটাই আমাদের এই বস্তুটাকে ঘোরাবে। তাহলে এই কয়েকটা কেস ছিল আমাদের বস্তু কখন ঘোরে সেটার কেস, এবং তার মধ্যে একটা কেসই শুধুমাত্র আমি বলেছি, এবং এটা তোমরা ভালোভাবে মনে রাখবে যে যখন আমাদের টর্কের দিকটা ঘূর্ণন অক্ষের দিকে হয় অথবা বিপরীত দিকে হয়, তখনই কেবলমাত্র আমাদের বস্তুটা ঘুরবে। এবার আমি তোমাদেরকে টর্কের একটা প্রয়োগ দেখাবো, সেটা হচ্ছে কি আমাদের সবার পরিচিত দরজা বা ডোর। খেয়াল করে দেখো, আমাদের এখানে একটা দরজা দেওয়া আছে, দরজাটা তার কপাটকে কেন্দ্র করে ঘুরছে। তার মানে কপাট বরাবর অবশ্যই তার রোটেশন অ্যাক্সিস কাজ করবে, এবং আমরা এই দরজার মধ্যে দুইটা নব দেখতে পাচ্ছি। খেয়াল করে দেখো, আমাদের এটা হচ্ছে এ নামক নব, যেটা অনেক দূরে অবস্থিত, আর এটা হচ্ছে বি নামক নব, যেটা হচ্ছে ঘূর্ণন অক্ষ থেকে কাছে অবস্থিত। তার মানে আমি অবশ্যই বলতে পারি ঘূর্ণন অক্ষ থেকে বি বিন্দু পর্যন্ত এখানে একটা অবস্থান ভেক্টর কাজ করবে, আমি ধরে নিলাম সেটা হচ্ছে R1, এবং ঘূর্ণন অক্ষ থেকে এই বিন্দু পর্যন্ত আরও একটা অবস্থান ভেক্টর এখানে কাজ করবে, এবং তুমি ধরে নাও ওটা হচ্ছে R2। তাহলে অবশ্যই দেখতে পাচ্ছি আমাদের এখানে R2 এর যে মানটা এটা হচ্ছে R1 এর চেয়ে বড়। তো মান যেহেতু এখানে বড়, তাহলে আমরা লিখতে পারি R2 এটার মান
বড় কার চেয়ে R1 এর চেয়ে। তাই যদি হয় তাহলে আমরা এখানে এই দুটো নবের মধ্যে যদি সেম পরিমাণ বল অ্যাপ্লাই করি একই পরিমাণ কোণ নিয়ে, তখন দেখো কি ঘটে। তো আমি ধরে নিলাম বি নামক যে নবটা আছে, আমি একটু ভিন্ন কালারে দেখাই, এই বি নামক নবের মধ্যে আমি একটা বল প্রয়োগ করলাম এফ পরিমাণ বল, এবং এ নামক যে নবটা আছে তার মধ্যে আমি এফ পরিমাণ বল প্রয়োগ করলাম, এবং এই ক্ষেত্রে দুটো বল একই দিকে কাজ করে এবং একই পরিমাণ মান নিয়ে কাজ করে। তার মানে অবশ্যই আমরা এখানে বি নামক যে নবের মধ্যে এক পরিমাণ বল প্রয়োগ করলাম তার জন্য একটা টর্ক পাবো, এবং সেই টর্কের মানটা হবে কি, অবশ্যই অবস্থান ভেক্টর দ্যাট মিনস R1, তারপর হচ্ছে ওই বলের মান, তারপর হচ্ছে তাদের মধ্যবর্তী কোণের সাইন দ্যাট মিনস সাইন ফাই। তাহলে ফাই হচ্ছে আমাদের R1 এবং এফ এর মধ্যবর্তী কোণ। একই সাথে আমরা এখানে এ নামক যে নবটা আছে সে নবের মধ্যে কি বল প্রয়োগ করেছি, তার মানে এখানে একটা টর্ক তৈরি হবে। তাহলে টর্কের মান থাকবে কি R2 ইন্টু এফ ইন্টু সাইন ফাই। তাহলে তুমি দেখতে পাচ্ছ আমাদের দুইটা ইকুয়েশনের মধ্যেই কিন্তু সাইন ফাই এবং এফ এদের গুণফলটা সমান, বাট একটা জিনিস ভিন্ন, সেটা হচ্ছে R1 এবং R2। যেহেতু আমাদের এখানে R2 এর মানটা R1 এর চেয়ে বড়, তার মানে আমি বলতে পারি আমাদের এখানে টাউ এ এর যে মানটা এটা অবশ্যই টাউ বি এর চেয়ে বড় হবে। আর তুমি জানো কোনো একটা পয়েন্টে যখন আমরা বল প্রয়োগ করি সেই পয়েন্টে যে টর্ক তৈরি হয় তার মানটা যদি বেশি থাকে তাহলে আমাদের ওই বস্তুটা খুব সুন্দরভাবে ঘুরতে পারবে। তাহলে আমি বলতে পারি এই দরজার মধ্যে আমি যদি এ বিন্দুতে বা এ নবের মধ্যে বল প্রয়োগ করি তাহলে আমরা সহজে দরজাটাকে ঘোরাতে পারবো, আর আমি যদি বি নামক নবের মধ্যে বল প্রয়োগ করি তাহলে সহজে কিন্তু দরজা ঘোরাতে পারবো না, কেননা বি নামক নবের টর্কের মানটা কম এবং এ নামক নবের জন্য টর্কের মানটা বেশি। আবার খেয়াল করে দেখো আমরা যে বলটা প্রয়োগ করেছি সেই বলের সবগুলো উপাংশ কিন্তু আমাদের এই দরজাটাকে ঘোরাবে না। খেয়াল করো আমরা এখানে একটা নতুন দরজা নিয়েছি, যে দরজাটার মধ্যে আমি দেখতে পাচ্ছি এ এবং বি নবটা আছে। এখন আমি করলাম কি, এ নবের মধ্যে একটা নির্দিষ্ট পরিমাণ বল অ্যাপ্লাই করলাম, যেটাকে আমরা F2 পরিমাণ বল ধরতে পারি, এবং এটা ধরে নাও অনুভূমিকের সাপেক্ষে মোটামুটি থিতা পরিমাণ কোণ করে আছে। তার মানে অবশ্যই আমাদের এখানে অনুভূমিক বরাবর একটা বলের উপাংশ পাবো, সেটা হচ্ছে F3, এবং F3 মানটা কী হবে, এটার মানটা হবে হচ্ছে F2 cos থিতা, এবং উলম্ব বরাবর আমরা আরেকটা উপাংশ পাবো যেটাকে আমরা কি বলতে পারি, F2 sin থিতা বলতে পারি। তার মানে এখানে আমি দেখতে পাচ্ছি আমাদের প্রয়োগকৃত বলের দুইটা উপাংশ কাজ করে দুইটা ভিন্ন অক্ষ বরাবর। তো F3 যে অক্ষ বরাবর কাজ করে তুমি ধরে নাও এটা হচ্ছে x অ্যাক্সিস বা x অক্ষ বরাবর কাজ করে, এবং F1 যে অক্ষ বরাবর কাজ করে সেটা তুমি ধরে নাও y অক্ষ বরাবর কাজ করে, এবং আমাদের যে দরজাটা যে অক্ষকে কেন্দ্র করে ঘুরে দ্যাট মিন্স তার যে কপারটা রয়েছে সেটাও তুমি ধরে নাও y অক্ষ বরাবর রয়েছে। এখন আমি আরেকটা জিনিস ধরে নিলাম, সেটা হচ্ছে আমাদের এই যে ঘূর্ণন অক্ষ দ্বারা দেখতে পাচ্ছি, ঘূর্ণন অক্ষ থেকে আমাদের এই বিন্দু পর্যন্ত কিন্তু একটা অবস্থান ভেক্টর কাজ করে, তাই না? এবং অবস্থান ভেক্টরের দিকটা হয় কোন দিকে, এই ভেক্টর মানে এই বিন্দুর দিকে বা এই নবের দিকে, এবং এই অবস্থান ভেক্টরটাকে আমরা আদ ধরতে পারি, এবং এই অবস্থান ভেক্টরটা আমি ধরে নিলাম z অক্ষ বরাবর কাজ করে। জাস্ট কথার কথা ধরে নাও যাতে আমরা এক্সপ্লেনেশনটা সহজে করতে পারি। তাহলে দেখতে পাচ্ছি আমাদের এখানে তিনটা ভিন্ন ভিন্ন অক্ষ চলে এসেছে। তো আমরা এখানে বের করার চেষ্টা করব যে F2 বলের কোন উপাংশটা আসলে দরজাটাকে ঘোরাবে। তুমি দেখতে পাচ্ছ একটা উপাংশ F1 সেটা y অক্ষ বরাবর কাজ করে, এবং আমাদের অবস্থান ভেক্টর যেটা সেটা কিন্তু z অক্ষ বরাবর কাজ করে। তাহলে F1 এবং অবস্থান ভেক্টর এরা মিলে যে টর্ক তৈরি করবে বা যেই বলের ভ্রামকটা তৈরি করবে সেটা অবশ্যই কোন দিক বরাবর কাজ করবে, z অক্ষ বরাবর কাজ করবে। তাহলে আমি একটু বিষয়গুলো লিখি। F1 হচ্ছে আমাদের কোন অক্ষ বরাবর কাজ করে, y অক্ষ বরাবর, এবং একই সাথে আর যেটা বা ব্যাসার্ধ ভেক্টর যেটা সেটা কোন দিক বরাবর কাজ করে, z অক্ষ বরাবর, যেটা আমরা ধরেছিলাম। তার মানে এদেরকে মিলিত করলে আমরা যে টর্কটা পাবো বা টাউটা পাবো, সে টাউ বা টর্ক যেটাই বলি না কেন সেটা হবে কোন দিক বরাবর, তৃতীয় অক্ষ বরাবর, যেটা হচ্ছে x অক্ষ বরাবর। তো তুমি দেখতে পাচ্ছ আমাদের এখানে টর্ক বা টাউয়ের অক্ষটা কিন্তু ঘূর্ণন অক্ষের সাপেক্ষে সমান্তরাল হয়নি, ঘূর্ণন অক্ষের সাপেক্ষে 90 ডিগ্রি কোণে রয়েছে, যেহেতু y অক্ষ এবং x অক্ষ কি 90 ডিগ্রি কোণে থাকে। তার মানে এক্ষেত্রে আমাদের এই দরজাটা ঘুরবে না। এখন আমি যদি F3 পরিমাণ বল নিয়ে কাজ করি, খেয়াল করো F3 পরিমাণ বলটা কোন দিক বরাবর কাজ করে, এটা হচ্ছে x অক্ষ বরাবর কাজ করে, আর যেটা বা অবস্থান ভেক্টর যেটা সেটা হচ্ছে z অক্ষ বরাবর কাজ করে। তাহলে এদের দুজনের মিলিত ফলে যে টর্ক তৈরি হবে বা টাউ তৈরি হবে সেটা তৃতীয় অক্ষ বরাবর কাজ করবে, এবং এটা হবে কি y অক্ষ বরাবর। তো সেটা হতে পারে পজিটিভ y অক্ষ বরাবর অথবা নেগেটিভ y অক্ষ বরাবর, সেটা আমাদের দেখার দরকার নেই। বাট আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের এখানে রোটেশন অ্যাক্সিস বা ঘূর্ণন অক্ষ y অক্ষ বরাবর কাজ করে, এবং আমাদের টর্ক বা টাউ সেটাও কিন্তু ঘূর্ণন অক্ষ বা y অক্ষ বরাবর কাজ করে। তাহলে এই ক্ষেত্রে আমাদের অবশ্যই দরজাটা ঘুরবে।
তার মানে বিষয়টা হচ্ছে এরকম, তোমরা যদি কোনো একটা দরজার নবে যে কোনো দিক বরাবর বল প্রয়োগ করো, তাহলে সেই বল সম্পূর্ণভাবে সেই দরজাটাকে ঘোরাবে না। সেই বলের একটা উপাংশ দরজাকে ঘোরাবে, আরেকটা উপাংশ দরজাকে ঘোরাতে পারবে না। তো আমি দেখতে পাচ্ছি আমাদের এখানে F3 যে বলটা আছে, দ্যাট মিনস F2 cos থিটা যেটা লিখেছি, এটাই কেবলমাত্র দরজাটাকে ঘোরাতে পারবে, বাট F2 sin থিটা যেটা, সেটা কখনোই দরজাকে ঘোরাতে পারবে না। তাহলে আমরা এখান থেকে যে মেইন জিনিসটা শিখলাম সেটা হচ্ছে, তুমি ঘূর্ণন অক্ষ থেকে যত দূরবর্তী অঞ্চলে বল প্রয়োগ করতে পারো, বা তোমার অবস্থান ভেক্টর যত দূরবর্তী অঞ্চলে হয়, ততই তুমি ওই বস্তুটাকে ঘোরাতে পারবে। যেমন দরজা প্রথমটার দিকে খেয়াল করো, আমরা এই বিন্দুতে যখন বল প্রয়োগ করতাম তখন সহজে দরজাটা ঘুরেছিল, কেননা সেখানে আমাদের অবস্থান ভেক্টরের মানটা অনেক বেশি ছিল। বাট বি বিন্দুতে বল প্রয়োগ করার ফলে দরজাটা কিন্তু সেভাবে ঘুরছিল না, বা টর্কের মান কম হচ্ছিল। তার মানে তুমি যত বেশি পরিমাণ আর এর মানটা বাড়াবে, বা অবস্থান ভেক্টরের মানটা বাড়াবে, অথবা তুমি বলতে পারো আমাদের ঘূর্ণন অক্ষ থেকে প্রয়োগকৃত বলের যে লম্ব দূরত্বটা আছে ডি, সেটার মান যত বেশি পরিমাণ বাড়াবে, তত তোমার টর্কের মানটা বাড়বে। আর টর্ক যদি বাড়ে, তাহলে কোনো একটা বস্তু তত সহজে ঘুরতে পারবে। এবার ওয়েডিমির পক্ষ থেকে তোমাদের জন্য থাকছে দারুণ কিছু সারপ্রাইজ, যার প্রথমটা হচ্ছে ডিজিটাল লাইব্রেরি। আমাদের এই লাইব্রেরির লিঙ্ক তুমি পেয়ে যাবে এই ক্লাসের ডিসক্রিপশন বক্সে, যেখানে আমাদের প্রত্যেকটা ক্লাসের লিঙ্ক এবং নোটগুলো পেয়ে যাচ্ছ কেবলমাত্র এক ক্লিকে। তুমি তোমার পছন্দের মতো যে কোনো সাবজেক্টের ক্লাস করতে পারবে এই লাইব্রেরি থেকে, যে কোনো ক্লাসের নোট তুমি ডাউনলোড করতে পারবে দেশের অন্যতম এই বড় ডিজিটাল লাইব্রেরি থেকে। এরপর তোমাদের জন্য থাকছে আমাদের বেস্ট রিসোর্স থেকে তৈরি করা ক্লাসগুলো, যেখানে আমরা বিশ্বের টপ লেভেলের বইগুলো ফলো করে তোমাদের জন্য ক্লাসগুলো বানিয়ে থাকি। সেই সাথে আমাদের অনেকগুলো অফিসিয়াল বই আছে, যার মধ্যে হাজারো প্রবলেমগুলো নিয়ে আমরা তোমাদের জন্য ক্রাশ চ্যালেঞ্জগুলো বানাই, যেগুলো আমরা ধরে ধরে তোমাদেরকে সলভ করাই। তারপরে তোমাদের জন্য থাকছে হচ্ছে আমাদের পেইড কোর্সের সুযোগ, যেখানে তোমরা ফ্রি ক্লাসগুলোতে এত পরিমাণ সুযোগ পাচ্ছ, এবং সেখানে পেইড কোর্সগুলো তোমাদের জন্য, তোমাদের প্রিপারেশনের জন্য অনেক বেশি পরিমাণ ইম্পর্টেন্ট, যেগুলো তোমাদের প্রিপারেশনগুলোকে এক্সট্রা একটা লেভেলে নিয়ে যাবে। আমাদের পেইড কোর্সগুলো সম্পর্কে ডিটেলস জানার জন্য তোমরা আমাদের এই ক্লাসের ডিসক্রিপশন বক্সে যেতে পারো, সেখানে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবে, এবং সেখানে গিয়ে তোমরা জানতে পারবে আমরা বছরের কোন সময়টাতে কোন ধরনের কোর্সগুলো রানিং করাচ্ছি, এবং কোন ধরনের কোর্সগুলো আমরা পরবর্তীতে লঞ্চ করব। এরপরে তোমাদের জন্য থাকছে আমাদের স্টুডেন্ট কমিউনিটি, তোমরা সেখানে জয়েন করতে পারো। আমাদের অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক হচ্ছে facebook.com/oedemy, এবং তোমরা চাইলে আমাদের ফেসবুক গ্রুপেও জয়েন করতে পারো। গ্রুপের লিঙ্ক হচ্ছে facebook.com/groups/oedemy। তারপর তোমাদের জন্য থাকছে আমাদের ক্লাস এবং কোর্স নিয়ে সমস্ত আপডেট খবর জানার প্রসেস। তার জন্য তোমাকে জয়েন করতে হবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে, এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক হচ্ছে t.me/oedemy। এখানে জয়েন করলে তোমরা আমাদের প্রতিদিনের ক্লাসের খবরগুলো পেয়ে যাবে, কোন দিন কোন কোর্সটা আমরা লঞ্চ করছি, কোন কোর্সটা বর্তমানে রানিং আছে, কোন কোর্সটাতে তুমি ভর্তি হতে পারবে, সমস্ত ধরনের খবর তোমরা জেনে যাবে আমাদের এই টেলিগ্রাম চ্যানেল থেকে। তাহলে এখনই জয়েন করে ফেলো t.me/oedemy এখানে গিয়ে। এবার আমি তোমাদেরকে আমার পরিচয়টা জানাচ্ছি। আমি হচ্ছি ইমতিয়াজ, ওয়েডেমি সহ ক্রাশ ইঞ্জিনিয়ারিং এবং টক ডেমির ফাউন্ডার হিসেবে কাজ করছি, যেখানে ওয়েডেমিতে আমি স্কুল এবং কলেজ লেভেলের স্টুডেন্টদেরকে পড়াই, ক্রাশ ইঞ্জিনিয়ারিংয়ে আমি ইঞ্জিনিয়ারিং লেভেলের স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি, এবং টক ডেমিতে মেডিকেল সায়েন্সের স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি। সেই সাথে আমি বিগত 10 বছর ধরে 5 লাখেরও বেশি স্টুডেন্টদেরকে অনলাইন এবং অফলাইনে পড়িয়েছি। আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড হচ্ছে বিএসসি কমপ্লিট করেছি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং নিয়ে, এমএসসি কমপ্লিট করেছি বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে, এবং বর্তমানে একটা ইউনিভার্সিটিতে লেকচার হিসেবে কাজ করে যাচ্ছি।